হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের সকলের জন্য আজকে একটা ফ্রি ক্লাস আমরা কিন্তু নিয়ে আসলাম। এবং আজকের ক্লাসটা কিন্তু আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসটাতে আমি তোমাদের ভূগোল ও পরিবেশ আম, একটা নতুন চ্যাপ্টার পড়াবো। তো আমাকে আশা করছি তোমরা সুন্দরভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ। আমি আমার বাসা থেকে ক্লাসটা নিচ্ছি, তো যারা যারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ তারা সবাই একটু আমাকে ফার্স্টে জানাই দিবা যে লিমন ভাই আপনাকে দেখা এবং শোনা যাচ্ছে। এবং আমাদের এই লাইভ ক্লাসটা কিন্তু এক্সক্লুসিভলি এসএসসি 26 ব্যাচের জন্য আমরা ব্যবস্থা করেছি। এবং আমাকে জাবির ভাই বলেছেন যে জিওগ্রাফির খুব ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে ওই টপিক গুলো যেন রিভিশন দিয়ে দেওয়া হয়, যাতে করে আমার স্টুডেন্টরা ভালোভাবে প্রিপারেশন নিতে নিতে পারে। তো আমাকে পরিষ্কারভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানাতে হবে। আমি কিন্তু আমার ফেসবুকটা একটু বের করে নিচ্ছি। আম, তোমরা আমাকে ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে ফার্স্টে কমেন্টে জানাও। এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু তোমরা একটু বলবা যেন ওরা আমাকে আহ, মানে যেন মেনশন করে দাও, যাতে ওরা যেন লাইভটাতে জয়েন করতে পারে। তো যারা যারা জয়েন করেছো তারা শুরুতে একটু আমাকে জানাও পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে কিনা। লিমন ভাইকে সবাই হাই জানাচ্ছে, হ্যালো, আসসালামু আলাইকুম। মাহিমা মাহি আসছে, হ্যালো। আমাদের আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিই তোমার বন্ধুদেরকে, সবাইকে, সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো তো। আমরা আজকে এই ক্লাসটা কি করব জানো? এই যে অধ্যায় 4 থেকে কিন্তু শিলা, পাললিক শিলা, পর্বতের গঠন, তারপর তোমার আমাদের যে ভূত্বক আছে এই ভূত্বকে তোমার কি কি উপাদান আছে, ঠিক আছে, সিলিকন নাকি তোমার সিলিকন এবং অ্যালুমিনিয়ামের একটা আছে, ম্যাগনেসিয়াম এবং সিলিকনের একটা আছে, সীমা এবং শিয়াল, আমরা পড়ছি না এগুলা? তো আমাদের অধ্যায় 4 কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি একটু তোমার এভরিওয়ান সবাইকে একটা মেনশন দিই, মিনওয়াইল তোমরাও একটু তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে, তোমার ফ্রেন্ডদেরকে তোমরা একটু মেনশন দিয়ে দাও, আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিচ্ছি যাতে সবাই চলে আসতে পারে। ওকে, আমি একটু মেনশন দিয়ে দিচ্ছি। জিওগ্রাফি। ওকে, আমি তোমার আমার আমার এখান থেকে তোমাদের সবাইকে একটু মেনশন দিয়েছি। তোমাদের একটা টাস্ক দিই, আমরা তো ফ্রিতে লাইভ ক্লাস গুলো নিচ্ছি, তোমাদের একটা কাজ হচ্ছে ফ্রিতে যত মানুষকে তোমরা এটা পৌঁছায় দিতে পারো, লাইভটা শেয়ার করে প্রোফাইলে রাখতে পারো। পরবর্তীতে তুমি এটাকে আবার 2x স্পিডে দেখতে পারো, কারণ ফোর্থ চ্যাপ্টার থেকে আমি আজকে যে এমসিকিউ গুলো দিয়েছি এর বাইরে আসলে নতুন করে আর কোনো প্রশ্ন আসার চান্স নাই। সবগুলো প্যাটার্নে আমি এখানে মেনশন করার চেষ্টা করেছি। ঠিক আছে। ওকে, আমি এভরিওয়ান মেনশন দিয়ে দিয়েছি। জিওগ্রাফি ক্লাস লাইভ। তোমরাও তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে আছে, আমি একটু প্রথমে একটু নাম পড়ি, হ্যাঁ। নামাজের পর যারা যারা আসছো তাদের নামগুলো একটু পড়ি। হিয়া পল আছে আমার সাথে। তোমরা এখন যারা চাও তোমাদের নামগুলো আমি পড়ি, তারা একটু তোমরা কমেন্ট করো, তোমাদের নামগুলো আমি কিন্তু এখন পড়ে ফেলবো। মাহিমা মাহি আছে আমার সাথে, মাহানুর যুক্ত হয়েছে, ওর ফ্রেন্ডকে মেনশন করেছে। নৌশিন আনজুম জায়েদ ওর ফ্রেন্ডকে মেনশন করেছে। যারা ফ্রেন্ডকে মেনশন করবা আহ তাদের তারা বা লাইভটা শেয়ার করে রাখবা, তারা কিন্তু পরবর্তীতে এই ধরনের লাইভ তোমাদের সামনে বেশি বেশি যাবে। আরেকটা কাজ করবা, তোমরা এই ভিডিওটাতে রিয়াক্ট করবা। তাতে লাভ কি জানো? এসএসসি যেহেতু সামনে, তুমি যদি রিয়াক্ট করো তাহলে লাভ যেটা হবে, এই ধরনের কন্টেন্ট, এসএসসির কন্টেন্ট তোমার সামনে বারবার আসবে। সো কারা কারা করেছো একটু কমেন্ট আমাকে জানাও, আমি দেখি। ভাইয়া লাইভটা শেয়ার করে রেখে দিয়েছি, ভেরি গুড, ভেরি গুড জব। সো লাইভ শেয়ার করলে তোমার প্রোফাইলে তুমি পরবর্তীতে এটা আবার হচ্ছে দেখতে পারবে। আমি কিন্তু এটাই করতাম। আমি হয়তো জিওগ্রাফি এখন সবগুলো হয়তো করতে পারবো না, আমার এখন অনেকগুলো টপিক আছে যে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। আজকে এমসিকিউ এর সাথে বেসিক প্র্যাকটিস করব। তোমার তোমার ফ্রেন্ডদেরকে একটু পাঠিয়ে দিতে হবে এবং নিজের প্রোফাইল একটু রাখতে হবে। ঠিক আছে, কারা কারা আছো আমি দেখি তো জিওগ্রাফি ফ্রি ক্লাস করতে। আদমিরা আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আদমিরা। লিমন ভাইকে বাসা থেকে ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, বাসা থেকে ক্লাস নিচ্ছি, বাসা থেকে ক্লাস নিচ্ছি আমার নিজের ল্যাপটপে। সো একটু জানাও। হ্যাঁ, আমার আমার ভয়েসও শোনা যাচ্ছে, আমার ভয়েসও শোনা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমার সাথে আরো আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে চাঁদনি, যুক্ত হয়েছে আমার সাথে, আমার যুক্ত হয়েছে অন্তিক সরকার ভাইয়া, আমার সাথে সিমেন্স ভাই, তোমাদের সিমেন্স ভাই যুক্ত হয়েছে। তোমরা সিমেন্স ভাই ক্লাস করেছো কতদিন? সিমেন্স ভাই পরবর্তী দিন আবার মানচিত্র চ্যাপ্টারটা সিমেন্স ভাই নিবে, এবং আইডিয়াটা কিন্তু সিমেন্স ভাইয়েরই। ঠিক আছে, সিমেন্স ভাই মেইনলি আমাকে একদিন বলছে যে এসএসসি 26-এর জন্য কিছু একটা করলে কেমন হয়, ওদেরকে একটু ফ্রিতে যদি আমরা সার্ভিস দিতে পারি। তো তারপর আমি বললাম ঠিক আছে ভাই চলেন, আমি তো অলরেডি ওদের এসএমপি কোর্সে ক্লাস নিচ্ছি, তো এর বাইরে যদি ফ্রি স্টুডেন্ট আমরা কিছু করতে পারি, তো এই জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা। তো তোমাদের যেহেতু তোমাদের জন্য সিমেন্স ভাই এবং আমি এই পুরো প্ল্যানটা করেছি, তো তোমাদের একটা কাজ আছে, এই লাইফটা তোমাদের বন্ধুদেরকে একটু দিয়ে দেওয়া যাতে করে ওরাও বেনিফিটেড হয়। ঠিক আছে।
এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন। আজকে আমি প্রায় কয়টা 50টার মতো এমসিকিউ আনছি, সবগুলো হয়তো করাইতে পারবো না, বাট সবগুলাই এই প্যাটার্নের প্রশ্নই আসে। ঠিক আছে, চলে আসছো সবাই? ওকে, আমার লাইভে 100 জনের মতো অলরেডি চলে আসছে, আরো বন্ধুরা আসবে। তোমরা যদি লাইভটা শেয়ার করে দাও তাহলে তোমাদের বন্ধুরা চলে আসবে। লাইভটা অলরেডি অনেকেই শেয়ার করছো, তোমরা লাইভটা একটু শেয়ার করো, 4টা শেয়ার হয়েছে, তো শেয়ার করে তোমরা রেখে দিতে পারো। চলো আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনা, কেমন? তো আজকে আমরা পড়তেছি হচ্ছে অধ্যায় 4। আমাদের অধ্যায় 4 পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এখানে আমাদের পৃথিবীর যে, প্রথমত আমরা পড়বো অভ্যন্তরীণ গঠনটা। আমরা পড়েছিলাম মানে আমাদের পৃথিবী তো ফার্স্টে ছিল একটা গ্যাস পিণ্ড, তাই না? খুবই উত্তপ্ত একটা গ্যাস পিণ্ড ছিল। ওটাই আস্তে আস্তে শীতল হতে হতে ঘনীভূত হয়ে হয়ে আমাদের পৃথিবীটা গঠিত হয়েছে। তো পৃথিবীর কিন্তু অনেকগুলো স্তর আছে। ভূত্বক আছে, তারপরে আমাদের গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল, এগুলো আমরা পড়েছি না? তো এই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের গঠন, পাশাপাশি আমাদের পৃথিবীতে যে আগ্নেয়গিরি তৈরি হলো, বা আগ্নেয়গিরি থেকে যে পর্বতগুলো তৈরি হলো, কিংবা যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর ক্ষেত্রে সুনামি কিভাবে হয়, ভূমিকম্প কিভাবে হয়, অসংখ্য টপিক আমরা এই গঠন চ্যাপ্টারটার মধ্যে পাই। তো আমি তোমাদেরকে যখন এমসিকিউ পড়াবো তখন আমাদের মোটামুটি এটা পরিষ্কার হয়ে যাবে, তোমরা নিজেরা মোটামুটি এটা বুঝতে পারবা। তো চলো আমরা এখান থেকে একটু আগানোর চেষ্টা করি। ফার্স্টে আমাদের প্রথম এমসিকিউটা যদি আমি একটু চলে যাই। ওকে, সো তোমরা মনে হয় এমসিকিউটা কি দেখা যাচ্ছে? ওকে, সো আমরা এখানে পরবর্তী এমসিকিউটা একটু এখানে নিয়ে এসেছি, তোমরা একটু দেখো এখানে। হ্যাঁ, ফার্স্ট এমসিকিউটা দিয়ে আমরা শুরু করে দিলাম। সো তোমাদের কাজ হচ্ছে উত্তরটা কমেন্টে দেওয়া, এবং আমি এখান থেকে যারা যারা সঠিক উত্তর দিবে তাদের নামগুলো পড়বো। এর পাশাপাশি লাস্টে গিয়ে তোমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে টোটাল যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে এর মধ্যে তুমি কত পাচ্ছ। তুমি যদি দেখো যে তুমি 100-র মধ্যে হয়তো তুমি পাচ্ছ, সব মিলায় হয়তো 100 না, 50-এর মধ্যে তুমি হয়তো 30টা পারতেছো, তাহলে তোমার প্রিপারেশন আরো ভালো করতে হবে। যদি তুমি এখানে 40-40টা পারো বা 45টা পারো, সেক্ষেত্রে মনে করবা তোমার প্রিপারেশনটা ভালো আছে। ঠিক আছে, যেগুলো পারবা না এটা হয়তো আজকে আমরা ঠিক করে নিতে পারবো। ওকে, সো ফার্স্ট প্রশ্নটা, কেন্দ্রমণ্ডলের তরল বহিবারণ বা বহিরাবরণ, মানে বাইরের যে আবরণটা, এটা কত কিলোমিটার পর্যন্ত পুরু থাকে? এখানে আমাদের কিন্তু একটা এভারেজ আছে, এবং আমরা একদম একটা হচ্ছে ডেপথ সর্বোচ্চ কত হইতে পারে, একটা হচ্ছে এভারেজ কত হইতে পারে। এখানে সর্বোচ্চটা জানতে চাইছে। এই 1216 এটা হচ্ছে আরেকটা, প্রথমে যেটা ছিল। কিন্তু তরল যে বহিরাবরণ মানে বাইরের যে আবরণটা, এটা কত পর্যন্ত হয়? তোমরা একটু সবাই উত্তর বলো আমাকে, যারা যারা আছো তারা একটু সবাই উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। ভাইয়া শেয়ার করে রেখে দিয়েছি, ভেরি গুড, স্মার্ট কাজ। শেয়ার করে রেখে দিলে হয়তো পরে তুমি এটা আবার ব্যবহার করতে পারবা। তো 1 নাম্বারের উত্তরটা কি? কেন্দ্রমণ্ডলের তরল যে বাইরের আবরণটা, এটা কত কিলোমিটার পর্যন্ত পুরু? এটা কিন্তু কয়েকটা লেয়ার আছে। পানির নিচে, সমুদ্রের নিচে 5 কিলোমিটার পর্যন্ত পুরু থাকে। ঠিক আছে, সমুদ্রের নিচে 5 কিলোমিটার পর্যন্ত থাকে। কিন্তু এটা হচ্ছে কেন্দ্র, আমি হচ্ছে ভূত্বকের কথা বলতেছিলাম। আর কেন্দ্রমণ্ডলের যে তরল বাইরের যে আবরণটা আছে, এটা অনেক অনেক বেশি, 2000-এরও বেশি। তো তোমরা অলরেডি অনেকে এটা উত্তর দিচ্ছ আমাকে, আমি দেখতেছি এখানে। ভাইয়া বি হবে। কমেন্টে উত্তর দাও, ফেসবুকে মনে হয় কমেন্টে উত্তরটা আসতে একটু লেট হচ্ছে। নাফিস বলতেছে ভাইয়া বি। সঠিক সঠিক উত্তর হচ্ছে 2270। ঠিক আছে, যারা যারা তোমরা বি বলছো তারা সঠিক উত্তর দিয়েছো। তো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 2270। তোমরা যারা 2270 দাগিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2270। কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণের কত কিলোমিটার পর্যন্ত পুরু, মানে কতটুকু মোটা আছে, এটা প্রায় 2000 কিলোমিটারের উপরে। এটা দেখো সিলেট বোর্ড 2024 সালে আসছে। তোমাদেরকে বলে রাখি, সাজেশন দিব বলেছিলাম, যারা কিনা কুমিল্লা বোর্ডে আছো বা তোমার সিলেট বোর্ডে আছো, তাদেরকে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এটার বিভিন্ন ডিটেলস সম্পর্কে প্রশ্ন বেশি বেশি দেয়। সুতরাং এটা কিন্তু একটু দেখে নিতে হবে। ঠিক আছে, অধ্যায় 4 পড়তেছি আজকে আমরা। তোমরা কমেন্টে উত্তর দিয়ে দাও, তোমরা প্রত্যেকটা এমসিকিউর উত্তর দেওয়ার চেষ্টা করবা। 2 নাম্বার, ভূত্বক মহাদেশের তলদেশের পুরুত্ব কত? যে মহাদেশগুলো আছে, আমি তোমাদেরকে একটু আগে সমুদ্রের টা বলে দিয়েছিলাম, এটা 5 কিলোমিটার। আর ভূত্বক যেটা মহাদেশে আছে, সেই মহাদেশের যে তলদেশ, সেটার পুরুত্ব কত কিলোমিটার? ঠিক আছে, ভূত্বক কোনটা আগে এটা বলো। ভূত্বক কোনটা? ভূত্বক হচ্ছে পৃথিবীর উপরের অংশটা, যেটা মূলত শিলা, আর হচ্ছে মূলত শিলা দিয়ে তৈরি। হ্যাঁ, আর শিলা হচ্ছে খনিজ পদার্থ দিয়ে তৈরি। তোমরা তো এটা জানো। শিলা আর খনিজের মধ্যে পার্থক্য কি? তো এখানে কিন্তু আমাদের ওই খনিজ এবং শিলা, এটা উভয়ই আমাদের
যে উপরের অংশ, পৃথিবীর যে উপরের অংশটা আছে, ভূত্বক, এটা দিয়ে গঠিত হয়েছে। সো শিলা এবং যে খনিজ পদার্থ, এটা যে খুব আলাদা কিছু এরকম না, এটা আমাদের বইতে কিন্তু খুব ক্লিয়ারলি বলা আছে। একটা হচ্ছে মৌলিক পদার্থ দিয়ে তৈরি, আরেকটা হচ্ছে ওই পদার্থ দিয়ে তৈরি, হয়তো খনিজ দিয়ে হয়তো তোমার শিলাটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সেটার পুরুত্ব কত হবে, উত্তরটা বলো। তোমরা অনেকেই উত্তর কি দিচ্ছ? তোমাদের উত্তরগুলো তো আমার সামনে আসতেছে না। তোমাদের উত্তর দেওয়ার একটা প্যাটার্ন থাকতে হবে। তোমাদের কি করতে হবে, তোমরা লিখবা 2 এর বি, বা 2 এর সি, 2 এর বা 3 এর এ, এরকম ভাবে সবাইকে কিন্তু উত্তরটা দিতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমরা কতটুকু পারো বা কতটুকু পারো না। ভুল হোক, বাট তোমরা উত্তরটা দাও। আমি তোমাদের উত্তর এখন এখানে দেখতে পাচ্ছি না, আমার সামনে এখন উত্তর আসতেছে না। সো তোমরা একটু উত্তরটা দাও। উত্তর দিলে আমি মোটামুটি পরের প্রশ্নটায় চলে যেতে পারবো। ওকে, হ্যাঁ, এবার উত্তর আসতেছে। 2 এর এ বলতেছে 35 কিলোমিটার। যারা যারা 35 কিলোমিটার বলছো তারা ঠিক উত্তর দিয়েছো, আমি এখানে দেখতে পাচ্ছি। জারিন সাবা উত্তর সঠিক হয়েছে, অক্সিজেন সায়ানাইড। ওরা সবাই আমার শেষ মুহূর্তের প্রস্তুতি করছে স্টুডেন্ট, ওরা অলরেডি পড়ছে এগুলা। সো ওরা পারছে। উত্তর হচ্ছে 35 কিলোমিটার। দেখো দিনাজপুর বোর্ডে আসছে এটা, দিনাজপুর বোর্ডে আসছে, এর উত্তর হচ্ছে 35 কিলোমিটার। ঠিক আছে, সবাইকে উত্তর দিতে হবে। তোমাদেরকে একটা জিনিস একটু মনে রাখো, যত বেশি উত্তর দিয়ে প্র্যাকটিস করবা, তত বেশি দেখবা তোমার পরীক্ষার খাতায় লেখার সময় ভয়টা কম লাগবে। ভূ অভ্যন্তরে ভূত্বকের গড় পুরুত্ব কত কিলোমিটার? ভূ অভ্যন্তরে, এটা আমি একটু আগে বলতেছিলাম, 5 কিলোমিটার। সরি, 20 কিলোমিটার। সমুদ্রটা 5 কিলোমিটার, এটা হচ্ছে 20 কিলোমিটার। এটা হচ্ছে ভূ অভ্যন্তরে, হচ্ছে এখানে তিনটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে মহাদেশের তলদেশ 35, ভূত্বকের গড় পুরুত্ব ভূ অভ্যন্তরে যেটা আছে সেটাকে বলছে 20 কিলোমিটার। এবং আরেকটা এমসিকিউ আছে, সেটা আমরা পরবর্তীতে সমুদ্রটা দেখবো, এটা হচ্ছে 5 কিলোমিটার। ঠিক আছে, পুরুত্বের ক্ষেত্রে এই তিনটা প্রশ্ন কিন্তু আসে। তো আমরা এখন 4 নাম্বারটা একটু দেখি। 4 নাম্বার এমসিকিউটা একটু উত্তরটা দেখো। ভূপৃষ্ঠ থেকে আমরা জানি কি, যত বেশি কেন্দ্রের দিকে যাবা তত বেশি তোমার কিন্তু পরিবেশের তাপমাত্রাটা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তো আমরা যদি ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে যেতে থাকি, তাহলে প্রতি 100 মিটারে আমাদের কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায়? রাজশাহী বোর্ডের প্রশ্ন। 4 নাম্বার বলো, সবাইকে উত্তর একটু দাও, আমি উত্তরগুলো একটু দেখি। ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তর দিকে প্রতি 100 মিটারে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়? আমরা কিন্তু একটা জিনিস জানি, যত তুমি উপরে যাবা তত তোমার তাপমাত্রা বাড়তে থাকবে, যত তুমি নিচে যাবা তত তোমার তাপমাত্রা বাড়তে থাকবে। সো তুমি এখন যেখানে আছো এটাই হচ্ছে এভারেজ। উপরে গেলেও বাড়বে, নিচে গেলেও, তুমি মাটির নিচে যত যেতে থাকবা তত তোমার বাড়তে থাকবে। সো ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে যদি তুমি যেতে চাও, আমরা দেখতেছি তোমাদের উত্তর অনেকেই দিচ্ছে। 4-এর ডি বলতেছে ম্যাক্সিমাম। এটা কে বললো? 30 ডিগ্রি সেলসিয়াস? না, 30 ডিগ্রি তো অনেক বেশি বলে ফেলছো বাবা, 30 ডিগ্রি তো অনেক বেশি বলে ফেলছো। তোমাদের এখানে উত্তরটা একটু নিজেদেরই দিতে হবে। ঠিক আছে, এটা কি বই থেকে দেখতেছো? ওকে, সো আমি দেখতেছি অনেকে লিখতেছো সাউন্ডটা মনে হয় শোনা যাচ্ছে না। সাউন্ডটা কি শোনা যাচ্ছে না? ওকে, আমি একটু রিকানেক্ট করি, দাঁড়াও, আমি আমার ইয়াটা। ওকে, তো আমি এখানে তোমাদের এটা একটু ঠিক করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি তোমাদের মনে হয় এখন তোমরা এটা শুনতে পাচ্ছ আমাকে। তো এটার উত্তরটা আমরা দেখেছিলাম তোমার আহ 3 ডিগ্রি সেলসিয়াস এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমার মনে হয় এখন আমাকে শোনা যাচ্ছে পরিষ্কার ভাবে। কি আমাকে শোনা যাচ্ছে? আমি একটু নিজে ফেসবুকটা একটু ঢুকে দেখি আমাকে শুনতে পাচ্ছ কিনা। ইয়েস, আমাকে শোনা যাচ্ছে। আচ্ছা, তো 5 নাম্বার দেখো, দিনাজপুর জেলার অধিকাংশ স্থান কি নামে পরিচিত? ময়মনসিংহ বোর্ডে আসছে এটা। পলল সমভূমি, প্লাবন সমভূমি, পলল পাখা এবং বদ্বীপ। আমরা কি জানি বাংলাদেশ হচ্ছে বৃহত্তম বদ্বীপ? এই প্রশ্নটাও কিন্তু আসে যে বৃহত্তম বদ্বীপ কোনটা। এই প্রশ্নটা কিন্তু আসে, সেক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশ দাগাইতে হবে। এবং আমরা এই 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 বদ্বীপ সম্পর্কিত আলোচনা নিয়ে কিন্তু 6 নাম্বারও আমাদের প্রশ্ন আসে যে কেন বাংলাদেশকে বদ্বীপ বলা হয়, কারণ এটা দেখতে কিন্তু মাত্রা ছাড়া বয়ের মতো দেখতে।
ঠিক আছে, সো এটা থেকে প্রশ্ন আসতে পারে। আপাতত আমাদের দিনাজপুর জেলার অধিকাংশ জেলা এটা কি নামে পরিচিত সেটা নিয়ে যদি আমাদের প্রশ্ন দেয়, তো আমাদের দিতে হবে পলল সমভূমি। 6 নাম্বার, বাংলাদেশের বরেন্দ্র ভূমি কোন ধরনের সমভূমি? বাংলাদেশের বরেন্দ্র ভূমি কোন ধরনের সমভূমি বলো? তো এটার উত্তরটা তোমাদেরকে একটু বলতে হবে। 6 নাম্বার প্রশ্নের উত্তর যারা বলতেছো তারা বলবা 6-এর বি বা 6-এর সি বা 6-এর এ। আমাদের কিন্তু এই প্রশ্নগুলো বোর্ডে আসে, দেখো যশোর বোর্ডে কারা কারা আছো, যশোর বোর্ডে এই প্রশ্নটা যশোর বোর্ডে এসেছে। ঠিক আছে, বাংলাদেশের বরেন্দ্র ভূমি কোন ধরনের সমভূমি? বাংলাদেশের বরেন্দ্র ভূমি কোন ধরনের সমভূমি? ক্ষয়জাত, পাদদেশীয়, প্লাবন, বদ্বীপ। 6 নাম্বারের উত্তর আমি এখানে কমেন্টে একটু দেখার চেষ্টা করতেছি। 6-এর এ বলতেছে ক্ষয়জাত। ওকে, বলতে থাকো, আমি একটু দেখি আরো কয়েকজন উত্তর দাও। তোমাদের মধ্যে যারা উত্তর দিচ্ছ না, উত্তর না দিলে কিন্তু পরে পরীক্ষা খাতা দেওয়ার সময় দেখবা ভুল হওয়ার ভয়তে উত্তর তোমরা দিতে পারবা না। So এখন থেকেই একটু অ্যান্সার দিয়ে দিয়ে একটু প্র্যাকটিস করা শুরু করতে হবে, যাতে করে পরীক্ষার খাতায় তুমি নির্ভয় উত্তরটা করতে পারো। অনেকেই তোমরা ভয় পাও, এত ভয় পেলে কিন্তু পরবর্তীতে তুমি অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, সেটাকে কি বলে? আমরা কিন্তু এই ভূমিটার দেখেছি, এটাকে বলা হয়, আমরা এটা মনে রাখবা, বরেন্দ্র ভূমি পুরো অঞ্চলটা, বাংলাদেশের ওই অঞ্চলটাকে ক্ষয়জাত সমভূমি বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা আমাদের হিমবাহ, বৃষ্টি অনেকগুলোর প্রভাবে কিন্তু ক্ষয় হইতে থাকে, সেটা হচ্ছে ক্ষয়জাত বা সমভূমি। ঠিক আছে, এটা পাদদেশীয় না, এটা ক্ষয়জাত সমভূমি। এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যারা 6-এ বলছো তারা কারেক্ট অ্যান্সার দিছো। এই যে সিমেন্স ভাই স্টুডেন্টরা যারা যারা আছে, যারা যারা এসএমপি তে সিমেন্স ভাইয়ের ক্লাস করে, ওরা দেখতেছে আগে আগে উত্তর দিতে পারতেছে। ভেরি গুড। পরেরটা, এই যে একই প্রশ্ন, কোনটি ক্ষয়জাত সমভূমি? আহ, এটা এটা একটু আগে আমরা দেখছি, সেটাকে তুমি এটাকে দাগাই দিতে পারবে। এটা দুইটা উত্তর আছে, তো দুইটাকে তুমি দাগাই দিতে পারো, এখানে বদ্বীপ হবে কারেক্ট অ্যান্সারটা। আচ্ছা, একটু অ্যানোটেশনটা মুছে দিই, নাহলে বারবার অ্যানোটেশনটা চলে আসতেছে। ওকে, কোনটি পর্বত মধ্যবর্তী মালভূমি? পর্বত মধ্যবর্তী মালভূমিটা মনে আছে কোনটা? মানে হচ্ছে মালভূমিটা আসলে কি? মালভূমিটা হচ্ছে যেটা পর্বতের থেকে কম আর সমভূমির থেকে একটু বেশি। তো এরকম কিছু জায়গা থাকে না, মনে করো এই একটা পর্বত, এই হচ্ছে মালভূমি, আবার এখানে আরেকটা এরকম আছে। তো এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে তুমি বলতে পারো এটা হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি। আমরা কি এটা জানি মালভূমিটা কি? মালভূমিটা এটা ওটা কিন্তু সমভূমির থেকে একটু উঁচু, কিন্তু পর্বতের মতো অত উঁচু না, মাঝামাঝি যেটা। সেইটা, তো এটার উত্তরটা কি হবে? কোনটি পর্বত মধ্যবর্তী মালভূমি? পাতাগোনিয়া, আরিম, কলোরাডো এবং গম্বুজ পর্বত। গম্বুজ পর্বত হবে না, কলোরাডো হবে না। পাতাগোনিয়া এবং তারিমের মধ্যে উত্তর দাও। 8 নাম্বার উত্তরটা বলো। পাতাগোনিয়া, পাতাগোনিয়া এবং তোমার হচ্ছে তারিমের মধ্যে উত্তরটা একটু বলো, কোনটা কারেক্ট অ্যান্সার বলে তোমাদের মনে হয়? 7-এর কি উত্তর দিয়েছো তোমরা? সবাইকে আসলে উত্তর দেওয়ার একটু বুঝাইতে হবে, আমাকে বলতে হবে উত্তর দিলে, কারণ আমি নাহলে বুঝতে পারবো না আসলে তোমরা পারতেছো কিনা। 8-এর বি বলতেছো তারিম। ইয়েস, যারা যারা তারিম বলছো, এই উত্তরটা হবে তারিম। আমাদের কাছে আমি এখানে আরেকটা জিনিস একটু শেয়ার করে রাখছি তোমাদের এখানে, তোমরা যদি একটু দেখো, এই যে তোমাদের এখানে আমার একটা বইও আছে, আমি একটা বইও এখানে দিয়ে রাখছি। তো তোমরা এই বইটার এই অংশটা থেকে, এই মালভূমির এই অংশটা থেকে তোমরা একটু দেখার চেষ্টা করো। আমার কিন্তু বইও এখানে আছে, আমি তোমাদেরকে একটু বই থেকে একটু দেখাই দিই। এটা লাস্টের দিকের এমসিকিউ। ঠিক আছে, সবাই তোমরা ফার্স্টের দিকের গুলো পারো, তোমরা লাস্টের দিকের গুলো অনেকে মনে রাখতে পারো না। তো এখান থেকে একটু দেখো। এটা হচ্ছে বদ্বীপের আলোচনাটা, একটু আগে বদ্বীপের আলোচনাটা করতেছিলাম কিন্তু। এই যে পর্বত মধ্যবর্তী সমভূমি, এখানে একটু দেখো আলোচনাটা। এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে পর্বত মধ্যবর্তী মালভূমি, এই মালভূমিটায় আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দুইটা নাম তোমাদের একটু মনে রাখতে হবে, এই যে মঙ্গোলিয়া এবং তারিম, এই দুইটা থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন দিবে। আমি কিন্তু খুব জুমিং করে এখানে দেখাচ্ছি, এই যে তোমার বইতে এই অংশ থেকে তোমরা এমসিকিউ পাবা, যে মধ্যবর্তী মালভূমি বা পর্বত মধ্যবর্তী মালভূমি গুলো কোনটা। আরেকটা প্রশ্ন যেটা দেয় সেটা হচ্ছে প্রত্যেকটা এক্সাম্পল থেকে, এখানে দেখো খুব সুন্দর কয়েকটা এক্সাম্পল আছে। সমভূমির ক্ষেত্রে কয়েকটা, এই যে ক্ষয়জাত সমভূমির ক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটু আগে বরেন্দ্র দাগিয়েছি। আহ বাংলাদেশের ক্ষেত্রে এই যে বরেন্দ্র ভূমিকে আমরা ক্ষয়জাত
হিসেবে কিন্তু একটু আগে দাগিয়েছি। তো উদাহরণগুলো থেকে তোমাদের এখানে প্রশ্ন আসবে। যারা কিনা তোমরা এই অধ্যায় থেকে পড়তেছো তারা উদাহরণগুলো একটু ভালো করে পড়বা। তোমাদের প্রশ্নগুলো কিন্তু উদাহরণগুলো থেকে বেশি আসবে। তো তোমরা যারা উদাহরণগুলো থেকে পড়তে পারবা তাদের কিন্তু ভালো মার্কস পাওয়ার চান্স বেশি। তো এটা হচ্ছে তারিখ। পরেরটা, অবস্থানের ভিত্তিতে মালভূমি কয় ধরনের? 9 নম্বরের উত্তরটা একটু বলো। হ্যাঁ, এই চ্যাপ্টার হার্ড বলেই তো তোমাদেরকে আমি যেটা কি বলতেছি, আজকের এই 50টা এমসিকিউ প্র্যাকটিস করো। এরপরে দেখবা তোমাদের এমসিকিউ অত বেশি প্যারা হবে না। বাট তোমাদেরকে একটু পরিষ্কার করে আমাকে জানাইতে হবে যে উত্তর তোমরা কোনটা দিচ্ছ। প্র্যাকটিস করো, একবার ভুল করলে দেখবো এটা তুমি ভুলতেছো না। অবস্থানের ভিত্তিতে মালভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? আবির বলেছে, হুমায়রা বলতেছে 2 ভাগে ভাগ করা যায়। ফামিদা সুলতানা বলতেছে 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো 9 নম্বর উত্তর হচ্ছে বি, 3 ভাগে ভাগ করা যায়। ওকে। পরেরটা, বাংলাদেশে বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে নদীর কোন গতিপথে? আমরা কিন্তু জানি নদীর 3টা গতিপথের কথা আমরা পড়েছি, ঠিক আছে। ঊর্ধ্বগতি, যেটা হলো আমাদের একদম পাহাড় থেকে যখন নদীর সৃষ্টি যেখান থেকে হয়েছে ওখান থেকে যখন পড়ে তখন হচ্ছে সেটা ঊর্ধ্বগতি, তাই না? এরপর হচ্ছে মধ্যগতি, যেটা চলমান অবস্থা সমভূমিতে যখন চলে, এবং সমভূমিতে চলতে চলতে যখন গতিটা একটু কমে যায় তখন সে আস্তে আস্তে খাদ তৈরি করে বা পলিগুলো আস্তে তলে গিয়ে জমতে থাকে। তো এইটার ফলে কিন্তু বদ্বীপটা গঠিত হয়। কিছু জিনিস একটু উঁচু, কিছু জায়গায় একটু পানি থাকে, কিছু জায়গায় একটু গভীর, কিছু জায়গায় পানি ভেদ করে চলে আসছে, সেটা হচ্ছে মধ্যগতি। কিন্তু মধ্যগতির মধ্যে একটু যখন কমে যায় তখন বদ্বীপ গঠিত হয়, সেটা হচ্ছে মধ্য নিম্ন গতি। 10 নম্বর উত্তর কি দিয়েছো সবাই? 10 নম্বর উত্তর দিয়েছো? আমি কিন্তু তোমাদের 10 নম্বর উত্তর একটু দেখার অপেক্ষায় আছি। ইয়াস ভাইয়া, আশফিয়া জান্নাত আসছে। আশফিয়া বলতেছে 9 এর বি হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা 10 নম্বর না, 10-এর বি হবে। সো ইয়াস, কারেক্ট অ্যান্সার হচ্ছে মধ্য নিম্ন গতি। তোমরা যারা মধ্য নিম্ন গতি দিয়েছো তাদের উত্তরটা হয়েছে, এটা হচ্ছে মধ্য নিম্ন গতিতে। ঠিক আছে। তো বদ্বীপ সমভূমি কিভাবে গঠিত হয়েছে, রাজশাহী বোর্ডের প্রশ্ন। কারা কারা রাজশাহী বোর্ডে আছো? ওকে। এশিয়ার মঙ্গোলিয়া মালভূমির বৈশিষ্ট্য কোনটি? মঙ্গোলিয়া মালভূমির বৈশিষ্ট্য, মঙ্গোলীয় মালভূমি, এশিয়ার যে মঙ্গোলিয়া মালভূমি, এই মালভূমির বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। সো 11 নম্বরের এটা উত্তরটা কি জানো কিনা একটু আমাকে বলো। মঙ্গোলিয়া মালভূমি কি জানো? মঙ্গোলিয়া মালভূমি, এই মালভূমিটা, এশিয়ার এই মালভূমিটা চারিদিকে পাহাড় এবং ওটা মাঝখানে। ঠিক আছে। তো এটাও দেখো, একটু আগে একটা এক্সাম্পল দেখাইছি না? মালভূমির এক্সাম্পল দিয়ে দেখাইছি না? এই যে মঙ্গোলিয়া মালভূমি দেখো, এই যে মঙ্গোলিয়া মালভূমি, এটা কোন মালভূমি আমি বলছি, এক্সাম্পল থেকে বারবার আসবে। মঙ্গোলিয়া এবং তারিম, এটা থেকে বারবার আসবে। দেখো, পর্বত মধ্যবর্তী মালভূমি, এবার কি লেখা? পর্বত ঘিরে আছে, চারিদিকে পর্বত। তো আমরা একটা এবারে অপশন দেখি, চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে বলো? কোনটা হবে তাহলে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত। বুঝা গেছে? চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত। উত্তর দিয়েছে অনেকে। ইয়েস, আবিরের উত্তরটা হয়েছে, নওরিন ভুইয়ার উত্তর হয়েছে, ফারদিন হাসান উত্তর হয়েছে। আচ্ছা, সো আমাদের 10টা এমসিকিউ, 11টা এমসিকিউ শেষ। আমি একটু প্রাথমিকভাবে একটু যাচাই করি তো, কার কয়টা ভুল হয়েছে আমাকে একটু বলো তো কমেন্টে। ভাইয়া, 10টার মধ্যে আমার 2টা ভুল হয়েছে, একটা ভুল হয়েছে, বা একটা ভুল হয় নাই, শূন্যটা। সো কে কয়টা পারছো আমি একটু 10টার মধ্যে, যেহেতু আমাদের অলমোস্ট এমসিকিউ শেষ, সব থেকে কঠিনতম এমসিকিউ গুলো আমরা তখন পড়লাম। তো তোমরা একটু সাবাস, 10 আউট অফ 10। অর্প সরকার 10-এর মধ্যে 10 পাইছে। সাফা নুসাইবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্ষা খান 10-এর মধ্যে 9 পেয়েছে, একটা ভুল হয়েছে। ওকে, ঠিক আছে। আর কারা কারা কয়টা হইলো 10-এর মধ্যে? কয়টা হইলো? নাফিজের হইছে 9টা, সামিয়ার হইছে 9টা, তার মানে প্রাথমিকভাবে একটা ভুল গেছে। ওকে, ঠিক আছে, এটা মানা যাবে। একটা দুইটা ভুল গেলে আমি মানতে পারবো, কারণ সব থেকে কঠিন এমসিকিউ গুলো আমি এখন করাইলাম। সো তোমাদের 2-একটা ভুল গেলে আমি অ্যাকসেপ্ট করে নিব। 2টা ভুল হয়েছে, সামির 2টা ভুল হয়েছে। সবাই একটু আমাকে বলো, আমি দেখি, আমি একটা পার্সেন্টেজ হিসাব মানে দেখার চেষ্টা করি কতজনের তোমাদের হলো। তাসনোভা 2টা ভুল হয়েছে। তৌহিদের
বিশিষ্ট বিকৃত ভূমিকে কি বলে? মৃদু ঢাল বিশিষ্ট হলে এটাকে সমভূমি, মৃদু ঢাল বিশিষ্ট এটা সমভূমি, ঠিক আছে। আচ্ছা, প্রাকৃতিক বাঁধ কোন ধরনের সমভূমি? প্রাকৃতিক বাঁধ কোন ধরনের সমভূমি? প্রাকৃতিক বাঁধ, বাঁধ মানে তো বুঝো নদীর সাইডটাতে যেটাতে। 13 নম্বর উত্তর বলো। হোসেন বলতেছে 13, 13, 13 না 12 উত্তর দিচ্ছে, সরি। ঠিক আছে, 13 উত্তর দিচ্ছে, 13-4 ভাইয়া প্লাবন সমভূমি হবে। ওকে, বাকিরা একটু চেষ্টা করো, চেষ্টা করে, অধ্যায়টা কঠিন আমি জানি। এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, যারা যারা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা দিছো দিবা, তারা চট্টগ্রাম বোর্ডের এগুলো একটু ট্রাই করো। ভাইয়া উত্তর এটা এটা পারবো না। আচ্ছা, এটার উত্তরটা হবে কি? এটার উত্তরটা হবে কি? প্রাকৃতিক বাঁধ মানে নদীর পানির সাথে এসে যখন মাটিগুলো এক জায়গায় জমা হয়, সেটা কি বলে? প্লাবন সমভূমি যেটা দ্বারা তৈরি হয়, সেটার উত্তর হচ্ছে প্লাবন সমভূমি। ঠিক আছে, প্লাবনের ফলে যেটা হয়েছে, স্রোতের সাথে যেটা চলে আসে, এটা হচ্ছে প্লাবন সমভূমি। 14, অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমির বৈশিষ্ট্য কোনটি? এটা এগুলা এগুলা এটা তোমাদের রাজশাহী বোর্ডের প্রশ্ন, যদিও এত কঠিন প্রশ্ন রাজশাহী বোর্ড করে না, বাট তারপরে ওরা এই প্রশ্নটা করেছে। সো এটা হচ্ছে অ্যাপালেশিয়ান পাদদেশীয়, তুমি শুনেই বুঝতে পারতেছো। পাদদেশীয় মানে হচ্ছে ও পর্বতের পাদদেশে আস্তে আস্তে যখন তলানি জমে, একদম শব্দের সাথে মিল দেখে তোমাকে উত্তর করতে হবে। পাদদেশীয়, অ্যাপালেশিয়ান পাদদেশীয় সমভূমির বৈশিষ্ট্য হচ্ছে পর্বতের পায়ের কাছে পাদদেশে তলানি আস্তে আস্তে জমতে জমতে এটা তৈরি হয়। তো 14 উত্তরটা কি হবে বলো? হাসান বলতেছে 14 বি হবে। ওকে, মারিয়া আক্তার, রাকিব বাবু উত্তর দিয়েছে। তোমরা সবাই একটু আস্তে আস্তে উত্তর দাও। শ্রাবণ ধারা উত্তর দিয়েছে, শ্রাবণ ধারা উত্তরটা হয়েছে সি। যারা যারা সি বলছো, অনেকে সি বলতেছো আমি দেখতেছি। সি যারা বলছো তাদের উত্তর হয়েছে, উত্তর হচ্ছে পর্বতের পাদদেশে তলানি সৃষ্টি হয়। আচ্ছা, ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কোনটি? আমরা কয়েকটা পর্বত পড়ছি না, চ্যুতি, ভঙ্গিল, অনেক কিছু আছে না। সো ভঙ্গিল পর্বতটা ছিল প্রথম টাইপটা, মনে আছে? 4টা টাইপের মধ্যে প্রথম টাইপটা হচ্ছে ভঙ্গিল। সো ভঙ্গিলের পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি? বলো, উত্তর বলো। তোমরা বলবা, তোমাদের কমেন্টের উত্তরটা আমি পড়বো। 15 নাম্বার, ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি? চ্যুতি, রূপ, ভাঁজ। এখানে একদম স্পষ্ট করে বইতে লেখা আছে, তোমার বইয়ের একটা লাইন লেখা আছে, যারা বই পড়ছো তারা পারবা, যারা বই পড়ো নাই তারা পারবা না। 3টা অপশনের মধ্যে একটা অপশন চুজ করো, ডি নাম্বার অপশনটা এখানে নাই, 3টার মধ্যে উত্তর আছে। রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডে কারা আছো তারা উত্তর বলো। 15 সি, ভাঁজ। সালমা বলতেছে সি, খাদিজা উত্তর হয়েছে, ফাইজা, মাহা, জামিলা, তাসমিয়া, সুলতানা, সুলতানা আক্তার। ওকে, সবার উত্তর হয়েছে। যারা বলছো ভাঁজ তাদের উত্তর হয়েছে, উত্তর হচ্ছে ভাঁজ। ভঙ্গিল পর্বতের যে শিলা, যে শিলাগুলো দ্বারা তৈরি, শিলাটার কিছু ভাঁজ তৈরি হয়, ঠিক আছে। এটা তাপের কারণে হইতে পারে, চাপের কারণে হইতে পারে, ভাঁজ তৈরি হয়। সেই ভাঁজটা একটা হচ্ছে এই ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য, এবং এটা স্টেবল কিছু না। ভাঁজ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। পরেরটা, লবণ পর্বত কোনটির উদাহরণ? লবণ পর্বত হচ্ছে পাকিস্তানে। 16 নাম্বার, লবণ পর্বত কোন পর্বতের উদাহরণ? চ্যুতিস্তূপ, আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত নাকি গম্বুজ? আমি যে 4টা টাইপ বলছি, আমি 4টা টাইপের উদাহরণ থেকে আসবে। লবণ পর্বত হচ্ছে পাকিস্তানের একটা নির্দিষ্ট পর্বত। তো এটার উত্তরটা কি হবে 16 নাম্বার? কে বলতেছো? সায়মা বলতেছে ভাইয়া ফ্রেন্ডদেরকে মেনশন দিব। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে মেনশন না দিলেও লাইভটা একটু শেয়ার করে নিজের প্রোফাইলে রাখো, তাইলেই তোমার ফ্রেন্ডরা দেখতে পারবে। ঠিক আছে, তুমি লুকায় লুকায় ক্লাস করতেছো, এটার থেকে বেটার তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে রাখা, জানায় দাও। ঠিক আছে, ওকে, উত্তর কি হবে? সায়েন্সের, সায়েন্সের অনেকে ক্লাস করতেছে। আচ্ছা, সায়েন্সের যারা তাদেরকে ক্লাস করতে হবে না। সো এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা কি হবে? এটা হচ্ছে 4 নাম্বারটা, চ্যুতি স্তূপ পর্বত যেটা আছে, এই চ্যুতি স্তূপ পর্বতটা হচ্ছে লবণ পর্বত, যেটা পাকিস্তানের একটা পর্বত, সেটা হবে। সো চ্যুতি স্তূপ পর্বত কারেক্ট অ্যান্সার। যারা যারা 16 বলছো তাদের উত্তরটা হয়েছে। পরেরটা, এরকম একই এক্সাম্পল, চ্যুতি স্তূপের এক্সাম্পল গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে তোমাদের এখান থেকে। আমি চ্যুতি স্তূপের পর্বতগুলো একটু দাগাই দেই। এই যে আমি তোমাদেরকে যারা সাজেশন চাইছো, এই যে সাজেশন, চ্যুতি স্তূপ এই পর্বত থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ এখান থেকেই আসবে খালি। এই গ নাম্বার 3টা চাপ, সরি 4টা টাইপের মধ্যে এই এই ল্যাকোলিথ থেকে আসে না, এটা থেকে আসে না, এটা থেকে প্রশ্ন দেয় না। প্রশ্ন দেয় হচ্ছে এই চ্যুতি স্তূপ
পর্বত থেকে দেয়, এই যে দেখো লবণ পর্বত এখানে আছে, যে পাকিস্তানের লবণ পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এই দুইটা এক্সাম্পল থেকে প্রশ্ন আসবে। আর এই সাতপুরা তো মাত্রই দিছে, সাতপুরা তো মাত্রই আসছে। ফিলিপাইনের এই যে এটাও থেকে প্রশ্ন আসে। জাপানের ফুজিয়ামা, এটা আরেকটা জায়গায় আমরা পড়বো, আগ্নেয়গিরির ওখানেও পড়বো। তো এই দুইটা এক্সাম্পল, এই দুইটা এক্সাম্পল, এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এখান থেকে এবার তোমরা এই 16 নম্বর উত্তর আমাকে একটু বলো, কি হবে? 16 নম্বর উত্তর কি হবে? চ্যুতিস্তূপ। সাতপুরা কোন ধরনের? একটু আগে দেখছি চ্যুতিস্তূপ, এটাও চ্যুতিস্তূপ। 17 নম্বরও চ্যুতিস্তূপ পর্বত। আচ্ছা, উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বত কত প্রকার? একটু আগে আমি মাত্র তোমাদেরকে বই দেখায় দেখে আসছি, 4 প্রকার। 4 প্রকারের মধ্যে প্রথম 3টা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা তো ইম্পর্টেন্ট না। 18 নম্বর উত্তর কি হবে? 4 প্রকার। ঠিক আছে, আমি কি এগুলো মুখস্থ করছি? না, এগুলো মুখস্থ করা লাগে না। এটা 2-3 বার তুমি এমসিকিউ, আমি তোমাদের জন্য যখন এমসিকিউ বানাইছি তখন আমি একবার দেখছি, আমার এখনো মনে আছে। এটা বানাইছি কিন্তু 2 দিন আগে আরো। সো তোমাদের যেটা করতে হবে, লাইভ ক্লাসটা একবার এখন দেখো, শেয়ার করে প্রোফাইলে রাখো, 2 দিন পর আরেকবার দেখবা, ভাজা একদম পুরো মুখস্থ হয়ে পুরো ভাজা ভাজা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 19-এর উত্তর বলো। মানে ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত? একটু আগে দেখায় আসছি, না পারলে কিন্তু একদম বকা খাবা। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত? বলো, একটু আগে দেখাই দিয়ে আসছি। ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত? আমি একটু উত্তর পড়ি, অনেকের উত্তর পড়তে হবে, অনেকে উত্তর দিচ্ছে, আমি উত্তর পড়তেছি না, ওরা আবার রাগ হবে। ভাইয়া উত্তরের উত্তর কেন দেখেন না? ওকে, তো আমাকে ওরা বলতেছে, উত্তর দিচ্ছে 19-এর, চাঁদনি বলতেছে 19-এর বি হবে। সাইফুদ্দিন সিয়াম, ঠিক আছে। রাহিমা উত্তর দিয়েছে। সবাইকে একটু উত্তর দাও, সবাই উত্তর না দিলে আমি আসলে বুঝতে পারতেছি না। ওকে, সবাই উত্তর দিচ্ছে। সাইমা রহমান উত্তর দিচ্ছে 19-এর বি। মালিহা, অনেকে আছে ভয় হওয়ার ভয়তে তোমরা উত্তর দিচ্ছ না, একটু ভয়, মানে ভুল হওয়ার ভয়তে উত্তর দিচ্ছ না, ভুল হওয়ার ভয় করে লাভ নাই, উত্তরটা দিয়ে ফেলতে হবে। সেটা হচ্ছে চ্যুতি স্তূপ, একটু আগে তোমাদেরকে দেখাইছি, এটা হচ্ছে চ্যুতি স্তূপ। ঠিক আছে। 20 নাম্বার, ইনিসা জাপানে গিয়ে ফুজিয়ামা পর্বত, একটু আগে দেখাইছি ফুজিয়ামা পর্বত ছিল উপরেরটায়। তো ফুজিয়ামা পর্বতটি দর্শন করলো, ইনিসা কোন জাতীয় আগ্নেয়গিরি দেখলো? ফুজিয়ামা, আমরা 4টা ধরন দেখছিলাম না? একটা হচ্ছে মৃত, যেটা থেকে একটা হচ্ছে সক্রিয়, যেটা থেকে আগ্নেয়গিরি এখনো বের হয়। একটা হচ্ছে সুপ্ত, যেটা থেকে অনেক আগে বন্ধ হয়ে গেছে। মৃত, বন্ধ হয়ে গেছে এবং আর জীবনে হবে না। ঠিক আছে, বা অনেকদিন ধরে যেটা নিষ্ক্রিয় হয়ে অবস্থায় আছে পুরা। সেই 3টার মধ্যে জাপানের যে ফুজিয়ামা আছে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, এটা থেকে প্রশ্নটা আসে। তো 20 নাম্বার উত্তরটা একটু বলো আমাকে। তো 20 নাম্বার উত্তরটা হবে কি, সুপ্তটা না এটা? হ্যাঁ, সুপ্ত, এটার উত্তর হচ্ছে সুপ্ত। তো 20-এর উত্তর যারা তোমরা দিয়েছো, এটা হচ্ছে সুপ্ত হবে। এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত? হিমালয় কোন ধরনের পর্বত? ল্যাকোলিথ, আগ্নেয়, ভঙ্গিল নাকি চ্যুতিস্তূপ? দেখছো, এই এক্সাম্পল থেকে প্রশ্ন আসে। এটা কোন সাবজেক্ট? এটা জিওগ্রাফি, এটা জিওগ্রাফি সাবজেক্ট। এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত? এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত? আফিয়া উত্তর দিয়েছে 21-এর বি, আগ্নেয় পর্বত। হিমালয় আগ্নেয় পর্বত, আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো। তৌহিদ উত্তর দিয়েছে সি, অক্সিজেন সায়ানাইড উত্তর দিচ্ছে। ওকে, ফারজানা আক্তার উত্তর দিয়েছে, কি হবে এটার উত্তর? এশিয়ার হিমালয়টা, আমরা যে ভঙ্গিল পর্বত পরে আসছিলাম না, যার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাঁজ, এটা হচ্ছে হিমালয়টা, এশিয়ার হিমালয়টা তার মধ্যে পড়ে, এটা হচ্ছে ভঙ্গিল পর্বত। ঠিক আছে, ভঙ্গিল পর্বত মনে থাকবে। 22, মুনতাহা নেপালে বেড়াতে গিয়ে যে পর্বতটি দেখলো সেটি ভাঁজ বিশিষ্ট পর্বত। এই যে ভঙ্গিল পর্বত, একটু আগে দেখছি। ঠিক আছে, এটাও ভঙ্গিল পর্বত, আগেরটার সাথে রিলেটেড। দেখো, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ডেও আসছে, দিনাজপুর বোর্ডেও আসছে। সো ভঙ্গিল পর্বতটা ইম্পর্টেন্ট। দিনাজপুর এবং রাজশাহী বোর্ডের জন্য ভঙ্গিল পর্বতটা ইম্পর্টেন্ট, এটা মিস দেওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, নাফিসা উচ্চশিক্ষার জন্য জাপানে যায়, সেখানে গিয়ে সে এক ধরনের মোচা আকৃতির, এই যে এটা ইম্পর্টেন্ট, মোচা আকৃতির এক ধরনের ভূমিরূপ দেখতে পায়। এটাকে কোন ভূমিরূপের সাথে তুমি কল্পনা করতে পারো? মোচা আকৃতির কোন ভূমিরূপ? এটা একটা আমরা ডাইরেক্ট উত্তর থেকে দেখে আসি, তোমরা তার মধ্যে উত্তর দিতে লাগো। এই দেখো, মোচা আকৃতির আগ্নেয় পর্বত। সো কারেক্ট অ্যান্সারটা হবে আগ্নেয় পর্বত। যারা তোমরা আগ্নেয় পর্বত বলছো তাদেরটা কারেক্ট অ্যান্সার হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আগ্নেয় পর্বত। ভাবতেছি 30টা হওয়ার পর আমি আবার জিজ্ঞেস করবো কয়টা পারলা। 30টা এমসিকিউ হয়ে যাওয়ার পর আমি আবার জিজ্ঞেস করবো কয়টা পারলা। পরেরটা 24টা, পিনাটুবো কোন ধরনের পর্বত? একটু আগে দেখাইছি, এটার উত্তর তোমরা দিবা সবাই। পিনাটুবো, আমি কিন্তু একটু আগে মার্ক করে দেখাই আসছি, পিনাটুবো এক্সাম্পলটা দাগাই দিছি যে এক্সাম্পল থেকে প্রশ্ন আসে। তো এখন আবার দেখো, এটা থেকে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, এই উত্তরটা তোমরা দাও।
দেখে আমি একটু কমেন্টে উত্তর পড়ি। 24 নাম্বার একটু আগে তোমাদেরকে দেখাই দিয়ে আসছি, না পারলে কিন্তু একদম বকা খাবা আমার হাতে। পিনাটুবো কোন ধরনের পর্বত? 24 নাম্বার উত্তর দিচ্ছে কে কে, আমি একটু দেখি। 24-এর উত্তর দিয়েছে ভাইয়া, 24-এর ডি একজন বলল, মোস্তাকিম বলতেছে সি, মিতালি বলতেছে সি। আচ্ছা, ঠিক আছে, তোমাদের উত্তরগুলো আমি দেখতেছি, বাকিরা একটু বলার চেষ্টা করো। পিনাটুবো কোন ধরনের পর্বত? পিনাটুবো কোন ধরনের পর্বত? আগ্নেয় পর্বতই তোমরা ম্যাক্সিমাম বলছো। মাহিমা বলতেছে ডি, 23-এর ডি। জাকির হোসেন বলতেছে ডি। ঠিক আছে, কমেন্টে তোমরা যারা উত্তর দিয়েছো কারেক্ট আনসার হচ্ছে আগ্নেয় পর্বত। ঠিক আছে, এটা হচ্ছে আগ্নেয় পর্বত। কোষেগায়না হ্রদ কোথায় অবস্থিত? ভারত, ইতালি, নিকারাগুয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ। কি হবে এটার উত্তর? কি হবে? কোথা থেকে আসছে? এটা হচ্ছে নিকারাগুয়াতে অবস্থিত। নিকারাগুয়াতে অবস্থিত। কোথায় অবস্থিত? নিকারাগুয়াতে অবস্থিত। আচ্ছা, এটা তোমরা পারতা না, এটা অনেক কঠিন ছিল, রাজশাহী বোর্ডে আসছে। দেখছো, রাজশাহী বোর্ডে কিন্তু জটিল কোশ্চেন করছে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলে? অনেকগুলা বোর্ডে আসছে। কতগুলা বোর্ডে আসছে এটা দেখো। ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, সকল বোর্ড 2016-17-তে নদীর উপত্যকা, নদী অববাহিকা, নদী সঙ্গম, দোয়াব। দুইটা বা তার থেকে বেশি নদী যদি মিলিত হয় সেটার একটা নাম। দুই বা ততোধিক নদীর মাঝখানে যে মাটিটা থাকে সেটার আরেকটা নাম, সেটাকে বলে দোয়াব। কিন্তু আজকে আমরা পড়তেছি দুই বা ততোধিক নদীর মিলনস্থল। 26-এর উত্তর কি হবে? দেখি কে বলতেছো। 26-এর উত্তর কি হবে? দাও দাও, উত্তর দাও, সবাই উত্তর দাও, না তুমি বুঝতে পারতেছি না। ভাইয়া, ক্লাসটা কতক্ষণ হবে? ক্লাসটা 1 ঘন্টা হবে, যদিও ওখানে তোমার 10টা 45 পর্যন্ত লেখা ছিল, বাট আমি 1 ঘন্টা ক্লাসটা নিব। কারণ এই অধ্যায়টা বড় অধ্যায়। বড় অধ্যায়ের উপর আমার মিনিমাম 1 ঘন্টা ক্লাস না নিলে আমি আসলে শেষ করতে পারবো না। ঠিক আছে। মোস্তাকিম, মোস্তাকিম একটা কমেন্ট করছে, বলছে একটা ভুল অ্যান্সার দিছি আর ভাইয়া ওইটাই নাম নিছে। মোস্তাকিম আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। তোমরা যারা যারা এখনো জিওগ্রাফি, সায়েন্সের সাবজেক্ট নিয়ে, আর্টসের সাবজেক্ট নিয়ে ভয় পাচ্ছ, আমরা তোমাদের জন্য কিন্তু আমাদের একটা কোর্স চলতেছে, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। ওই কোর্সটাতে আমরা বিজিএস, তোমাদের যারা সায়েন্সের সাবজেক্ট গুলো আছে, আর্টসের সাবজেক্ট গুলো আছে, কমার্সের সাবজেক্ট গুলো আছে, সবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা পড়াচ্ছি। তো দেখো, ওই যে কমেন্টে যারা যারা আগে আগে উত্তর দিচ্ছ ওরা সব আমার ওই কোর্সের স্টুডেন্ট, কারণ ওরা পারে সব, ওরা অলরেডি এটা পড়ে ফেলছে। তো তোমরা এটাতে ভর্তি হইতে পারো। ভর্তি হইতে কল করো 16910। 10 মিনিট স্কুলের ওই নাম্বারে কল দাও, কল দিলে ওরা তোমাকে ভর্তি নিয়ে নিবে। এখন কিন্তু 50% ডিসকাউন্টও চলতেছে। একটা কোড ব্যবহার করবা, লিমন SSC 26। এই কোডটা ব্যবহার করলে এখন 50% ডিসকাউন্টে কোর্সটা বিক্রি হচ্ছে। সো একদম 50% ডিসকাউন্ট পেয়ে যাবা যদি আমার এই কোডটা তুমি সেল করতে বসাইতে পারো। সো তোমাদের জন্য বেস্ট অফ লাক। আচ্ছা, এটার উত্তর কি সবাই দিছো তোমরা? আমি দেখতে পাচ্ছি সামিয়া উত্তর দিয়েছে সি। সঠিক উত্তর হচ্ছে সি, নদীর সঙ্গম। ঠিক আছে, দুই বা ততোধিক নদী যখন এক জায়গায় এসে মিলিত হয় এটাকে বলা হয় নদী সঙ্গম। আচ্ছা, কত সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে যায়? এটা থেকে প্রশ্ন আসবে না, এটা খুব ইজি। 1787, এটা এই ধরনের প্রশ্ন দিবে না, এটা একবারই আসছে, সেটা আমি একটু স্কিপ করলাম। ঠিক আছে। ইয়াস, পেইড ব্যাচের স্টুডেন্টরাই পারতেছে ভালো ভালো, যারা ফ্রি স্টুডেন্ট ওরা অনেকেই ধরতে পারতেছে না কোত্থেকে হবে, কেমনে আসলো, এটা বুঝতেছে না। তো যারা ভর্তি হয়েছে তারা একটু অ্যাডভান্টেজ পাচ্ছে। নদী উপত্যকার তলদেশকে কি বলে? একটা নদীর যেই খাতগুলো দিয়ে যায় এটা হচ্ছে নদীর উপত্যকা। সেই উপত্যকার যে তলদেশ এটাকে কি বলে? এটা এগুলা পারতে হবে, এগুলা না পারলে ভাইয়া তুমি কিন্তু পিছায় আছো। 28-এর উত্তর বলো। নদী উপত্যকার তলদেশকে কি বলে? নদীর যে উপত্যকার একদম নিচের অবস্থা এটাকে কি বলে? গর্ভ, নদী গর্ভ নাকি নদী সঙ্গম? সঙ্গম তো হবে না, আমি একটু আগে দাগাই দিছি। সঙ্গম তো বাদ, সঙ্গম হবে না। তার কারণ কি? সঙ্গম তো আমরা একটু আগে দাগায় ফেলছি অন্যটার সাথে, ওটা সঙ্গম হবে না। নদী অববাহিকা হবে না, দোয়াব আমি তোদেরকে বলে দিচ্ছি একটু আগে। এটার উত্তর কি? 28-এর উত্তর কি? ইয়েস, পারতেছি ভাইয়া। নদী গর্ভ, কারেক্ট আনসার হচ্ছে নদী গর্ভ। Correct answer হচ্ছে নদী গর্ভ। প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? একটু আগে উত্তরটা বলছি, দোয়াব বলে। কি বলে? দোয়াব। মাঝখানে যে মাটিটা ভূমিটা আছে এটাকে বলা হয় দোয়াব।
এটা একটু ইউনিক। কুমিল্লা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড, সতর্ক হয়ে যাও। দোয়াব হবে উত্তর। ঠিক আছে, এর উত্তর হচ্ছে দোয়াব। ওকে, পরেরটা। আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে? আমার ইন্টারনেট মনে হয় একটু নড়াচড়া করতেছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার ইন্টারনেটে একটু সমস্যা করতেছে, বাট ইটস ওকে। তোমরা ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে আমাকে। চলো তাহলে আমরা এটা একটু দেখি। নদীর মধ্যবর্তী ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? মধ্যগতির ক্ষেত্রে নদীর তিনটা গতি আমরা পড়ছি। ঊর্ধ্ব গতিটা হচ্ছে একদম প্রথমে যেখান থেকে নদীটা শুরু হয় এটা। মধ্যগতি হচ্ছে যখন সে সমভূমিতে চলতে থাকে এবং মাটিগুলো আস্তে আস্তে করতে শুরু করে। উত্তর তো বলেই দিলাম, এটা হচ্ছে আরম্ভ হয়। ডান, এটা উত্তর হচ্ছে সঞ্চয় কাজ আরম্ভ হয়। 30টা হয়ে গেছে। মনে করো তোমার পরীক্ষায় 30টা এমসিকিউ আসছে। যদিও 30টা না, 30টা এমসিকিউ আসছে, তুমি কত পাইছো একটু দেখো তো। এত কঠিন একটা অধ্যায় তুমি কত পারলা একটু আমাকে বলো। কার কত হয়েছে? কার কয়টা হয়েছে 30টার মধ্যে? আবার জিজ্ঞেস করবো? 50টা পরে যা জিজ্ঞেস করবো। তো এখন 30টার মধ্যে কার কয়টা হয়েছে দেখি। 30টার মধ্যে কার কতটা হয়েছে? 29-এর সঠিক উত্তর ডি। আমরা কি 29 সঠিক উত্তর দিতে চলেছি? হ্যাঁ, 29 সঠিক উত্তর ডি আমি দেখে আসছি। তো 30টার মধ্যে কার কয়টা হয়েছে একটু বলো আমাকে। মাহানুরের 30টা হয়েছে। ওকে। ওকে, জিওগ্রাফি জিন্দাবাদ একজন লিখছে। 16910 তো কল করো। কল দিয়ে বলো লিমন ভাই বলছে একটা আমাদেরকে এসএমপি তে 50% ডিসকাউন্ট দিতে। তোমাদেরকে 50% ডিসকাউন্টে কোর্সের দাম অর্ধেক হয়ে যাবে তুমি ভর্তি হয়ে। দ্রুত ভাই, আর 1.5 মাস থেকে 1 মাস 45 দিনের মতো আছে। ভর্তি হও, ভর্তি হয়ে অ্যাটলিস্ট ক্লাসগুলো একটু ডাবল স্পিডে দেখে ফেলো, নাহলে কিন্তু ভাই পিছায় যাবা। 30টার মধ্যে কয়টা হয়েছে? সামির হয়েছে 30টা। বাহ, সাবাস। নাফিজের হয়েছে ভাইয়া নেট প্রবলেম আপনার মেবি। আচ্ছা, আমার নেট প্রবলেম। আমি তো দেখতে পাচ্ছি, এখন দেখা যাচ্ছে। 30টার মধ্যে কয়টা হয়েছে? 15 ভাই, 17টা। 17টা হইলে তুমি ভাই বিপদে আছো। 17টা হলে তুমি বিপদে আছো। এক্ষুনি 16910 কল দিয়ে ভাই তুমি ভর্তি হয়ে যাও আমাদের এসএমপি শেষ মুহূর্তের কোর্সটাতে, যাতে করে তুমি এসএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট এর থেকে বেটার করতে পারো। 25টা হয়েছে তৌহিদের। তৌহিদ, সমস্যা নাই। ওকে, 10 আউট অফ 9, মানে 9 আউট অফ 10 পাইছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের এখানে আমি অনেকেরই কমেন্টের নাম্বার গুলো দেখতেছি। তোমরা আমাদের এখানে আমাকে এখানে বলতেছো কে কত পাইছো। ফাইন, ফাইন। 30টার মধ্যে ম্যাক্সিমামই 25টা হয়েছে। চাঁদনি 27টা হয়েছে, তৌহিদের 25টা। বা এটা কঠিন অধ্যায়, আমি জানি, আমি জানি, এই জন্যই তোমাদেরকে কম পাইলেও আমি বকা দিচ্ছি না। সুলাইমান কম পাইছে মনে হয়। পারভেজ 25। শাহিন আফরোজা 30টা হয়েছে। আহ ঠিক আছে, 7টা বাদে সব হয়েছে। 23টা হয়েছে। 23টা হওয়া কিন্তু খারাপ না, কঠিন অধ্যায় এই জন্য। 31-এর উত্তর কি? বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ। এটার উত্তর হচ্ছে বাংলাদেশ। 31-এর উত্তর হচ্ছে বাংলাদেশ। 32। এই যে এবার আমরা একটু সহজের দিকে যাচ্ছি আস্তে আস্তে, এগুলো পারতে হবে। 32-এর এগুলো পারতে হবে। ভি আকৃতির উপত্যকা নদীর কোন গতিতে সৃষ্ট? ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় নদীর উপত্যকা স্রোতের কারণে, গতির কারণে। যখন ফুল স্পিডে যখন যেতে থাকে, তখন আস্তে আস্তে মাটি সরতে সরতে ওখানে একটা আকৃতি, ভি আকৃতির শেপ তৈরি হয়। এটা কোন স্পিডের ফলে হয়? ভি আকৃতির উপত্যকাটা ঊর্ধ্ব গতির ফলে হবে, অনেক স্পিডের কারণে এটা তৈরি হয়। না, নাকি মধ্যগতি, নাকি নিম্ন গতি? বলো কোনটা হবে। ভাইয়া ঊর্ধ্ব গতি। এখানে কারেক্ট আনসার হচ্ছে ঊর্ধ্ব গতি। যারা ঊর্ধ্ব গতি বলছো, দেওয়ার চেষ্টা করতেছি এবং ওরা দিচ্ছে। একটু আমাকে বলো তো, লাইভটা যারা শেয়ার দিচ্ছে তারা একটা আমাকে কমেন্ট একটু জানাও যে লাইভটা শেয়ার করছো কয়জন। লাইভ গুলো শেয়ার না হলে কিন্তু আমরা, আমাদের যত বেশি মানুষের কাছে এটা পৌঁছাবে তত আমাদের জন্য এটা ভালো। কারণ আমাদের স্টুডেন্টরা তত বেশি হেল্প পাবে।
তো আমার এই জন্য একটু জানতে হবে কে কে শেয়ার দিছো। নাফিস ঠিক আছে, ফেভারিট টিচার, ক্লাসে এত মানুষ কি করে, অনেক মানুষ আজকে, ইয়াস। ভাইয়া লাইভ ক্লাসটা কি শেয়ার দিব? হ্যাঁ অবশ্যই, তুমি শেয়ার করে তোমার প্রোফাইলে তোমার বন্ধুদেরকে দেখতে দিতে পারো, এবং তুমি নিজেও পরে চাইলে আরেকবার দেখে নিতে পারো। আচ্ছা, 33-এর উত্তর কি হবে? কহি সুলতান, নামটা খুবই ইউনিক। কহি সুলতান কোন ধরনের আগ্নেয়গিরি? আমরা আগ্নেয়গিরির কয়েকটা টাইপ পড়ে আসছিলাম না? 33-এর উত্তর কি হবে? আমরা আগ্নেয়গিরি কয়েকটা টাইপ পড়ে আসছিলাম, দেখো এই টাইপ গুলোর মধ্যে কয়েকটা টাইপ আছে খুব ইম্পর্টেন্ট, দাগাই দিচ্ছি একটু দেখো। এই যে এই চারটার মধ্যে সুপ্তটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মৃতটা হচ্ছে তারপরের ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এখন আমরা পড়তেছি হচ্ছে কহি সুলতান। এখান থেকে কহি সুলতান কোথায় আছে? এই যে ইরানের কহি সুলতান, ইরানের কহি সুলতান, এই কহি সুলতানটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। সুতরাং সঠিক উত্তর হবে হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তোমরা যারা এই অধ্যায়টা পড়তেছো এভাবে দাগায় দাগায় না পড়লে কিন্তু মিস হয়ে যাবে। এর উত্তর হচ্ছে মৃত আগ্নেয়গিরি। 33-এর উত্তর কি হবে? মৃত আগ্নেয়গিরি। ভাইয়া আপনি যেটা বলবেন সেটাই একমত, ফারজানা আক্তার। ওকে ঠিক আছে, পরেরটা যাই। অ্যাডিসাইডের বৈশিষ্ট্য কোনটি? অ্যাডিসাইডের বৈশিষ্ট্য কোনটি? এটা দানা খুব মিহি হয়, ঠিক আছে। অ্যাডিসাইডের যেটা বৈশিষ্ট্য হচ্ছে দানাটা খুব মিহি হয়ে যায়, একটা শিলার উদাহরণ। তো দানা খুব মিহি হয়, সেটা উত্তর হচ্ছে দানা খুব মিহি হবে। 34 নাম্বার। পাত্তা কি পাত্তা না আমি জানি না, তোমাদের কমেন্টে আমি উত্তর দেখার চেষ্টা করতেছি। সো ইয়েস, শেয়ার দিয়েছে, অনেকেই শেয়ার দিয়েছে। 12-15টা শেয়ার, 12টা শেয়ার হয়ে গেছে। সো 12 জন স্মার্ট স্টুডেন্ট আছে, তারা শেয়ার করেছে। যারা ভিডিওটা লাইক দাও নাই, রিয়াক্ট করো নাই, তারাও রিয়াক্ট করে রাখতে পারো, যাতে এই ধরনের ভিডিও বারবার আসে। পরেরটা, দক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা কোনটি চাষের জন্য উপযোগী? এগুলো উত্তর একটু কঠিন, এগুলো একটু কঠিন। 2021 সালের প্রশ্নটা আসলে অনেক কঠিন হয়েছিল। সো আমরা 2021 সালে রাজশাহী বোর্ড এবং দিনাজপুর বোর্ড, দুইটা বোর্ডের প্রশ্ন অনেক কঠিন হতে দেখছি। এটা হচ্ছে কার্পাস। কার্পাস চাষ করা ভালো, কৃষ্ণ মৃত্তিকা এটা হচ্ছে কার্পাস চাষের জন্য ভালো, সেটা হচ্ছে কার্পাস। ঠিক আছে, যারা পারতা না তারা এখন একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূকম্পন, পৃথিবীর অভ্যন্তরে সংকোচনের ফলে ভূপৃষ্ঠ হঠাৎ যে পরিবর্তন হয় তাকে কি বলে? এই এটা পারতে হবে। 36-এর উত্তরটা বলো। হঠাৎ যদি পরিবর্তন হয়, পরিবর্তন কয়েক রকম আমরা দেখছিলাম, 3 রকমের পরিবর্তন দেখছিলাম। একটা হচ্ছে ধীর গতির পরিবর্তন, আরেকটা হচ্ছে আকস্মিক পরিবর্তন, আরেকটা হচ্ছে ধীর এবং আকস্মিক মিলিয়ে। তো এখন আমাদেরকে বলতেছে যদি হঠাৎ করে মনে করো ভূমিকম্প তৈরি হয়েছে, এটা কি পরিবর্তন? ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর দিক পরিবর্তন হয়ে যায়, সেটার উত্তর কি হবে? 36-এর উত্তরটা একটু পড়ি দেখি তো। বলো, কমেন্টে উত্তর দাও গাইস, কমেন্টে উত্তর দিতে হবে। উত্তর না দিলে আসলে বোঝার উপায় নাই যে আমি আসলে ঠিকঠাক, তোমরা কি ঠিকঠাক পারতেছো নাকি পারতেছো না। সো একটু অ্যান্সার দিতে হবে আমাকে। 36-এর এ হবে বলতেছে আকস্মিক পরিবর্তন, ভেরি গুড। উত্তর হচ্ছে আকস্মিক পরিবর্তন, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, হাওয়াই দ্বীপের মাউনালেয়া কোন ধরনের আগ্নেয়গিরি? মাউনালেয়া হচ্ছে, আমরা এই হাওয়াই দ্বীপের মাউনালিয়া, এটা সাজেশন যারা চাও এই নামটা একদম পানি দিয়ে গিলে খেয়ে ফেলো, এটা অনেক মুখস্থ করে ফেলতে হবে। এই হাওয়াই দ্বীপের মাউনালেয়া, এটা এটা একটা আগ্নেয়গিরি যেটার নাম থেকে, এক্সাম্পল থেকে বারবার প্রশ্ন আসবে। So, হাওয়াই দ্বীপের মাউনালিয়া এটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে সক্রিয় হইতে পারে, আবার শিল্ড হইতে পারে। সেটা হচ্ছে শিল্ড, ঠিক আছে। এটা হচ্ছে শিল্ড হইতে পারে, সেটা হচ্ছে শিল্ড। আবার সক্রিয় ক্ষেত্রে আমরা এটাকে দেখতে পাই, তোমাদেরকে একটু প্রমাণ দেখায় আসি আমি কেন এটা সক্রিয় বললাম। এই দেখো, সক্রিয় আগ্নেয়গিরিতেও হাওয়াই দ্বীপের মাউনালিয়া ও মানকে দেওয়া আছে, দেখতে পাচ্ছ চোখে? এই যে দেখো, হাওয়াই দ্বীপের মাউনালিয়া এটা সক্রিয়তেও আছে, আবার শিল্ডের মধ্যেও আছে। এই যে হাওয়াই দ্বীপের মাউনালিয়া, বুঝতে পারতেছি আমি? আমি কি বুঝাতে পারতেছি? এইভাবে মুখস্থ না করলে কিন্তু পারবা না। ভাইয়ার আমি বিগ ফ্যান, ইয়েস। বিগ ফ্যান হইলে একটু পড়াশোনা ভালো করে করতে হবে, নাহলে কিন্তু হবে না। ফাঁকিবাজি করে বিগ ফ্যান হইলে পরে বলবা যে লিমন ভাই কি ফাঁকিবাজি শিখাইছে। ওকে, পরেরটা, সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে ফুজিয়ামা। নাকি আমরা ফুজিয়ামা পড়লাম না? জাপানের ফুজিয়ামা যেটা, ইয়েস, ফুজিয়ামা থেকে প্রশ্ন আসবে। এটা দেখো অনেকগুলো বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, মাওনা কেয়া, এটা সরি, সিলেট বোর্ড, তারপর হচ্ছে তোমার সকল বোর্ডেও আসছে এটা 2021 সালে। তো কারেক্ট আনসার হচ্ছে ফুজিয়ামা। 39 নাম্বার, কোনটি মৃত আগ্নেয়গিরি? কোহি সুলতান, মাউনা লেয়া, মাউনা কেয়া, বলো।
39-এর উত্তর বলো তো সবাই, দেখি তো উত্তরটা একটু আমি দেখি। 39-এর উত্তর কি হবে? 39-এর উত্তরটা একটু বলো, আমি তো 39-এর উত্তরটা একটু দেখার চেষ্টা করতেছি। 39-এর উত্তরটা হচ্ছে, কি হবে উত্তর হচ্ছে কোহি সুলতান। যারা তোমরা কোহি সুলতান বলছো তারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। কোহি সুলতান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, জাপানের ফুজিয়ামা কোন আগ্নেয়গিরির উদাহরণ? দেখছো এটা বারবার আসছে, দিনাজপুর বোর্ডেও আসছে, একটু আগে আমরা এটা একবার পড়ে আসছি, এটা আবারও আসছে। এটার উত্তর হচ্ছে তোমার সুপ্ত। ঠিক আছে, সুপ্ত। জাপানের ফুজিয়ামা সুপ্তটা, এটা হচ্ছে সুপ্ত। তার মানে আমরা কিন্তু আগ্নেয়গিরির প্যাটার্ন থেকে দেখতেছি কোন প্যাটার্ন থেকে বেশি প্রশ্ন আসে। তো আমরা এখন এখন কিন্তু আমরা আস্তে আস্তে বোঝা শুরু করে দিছি। তো এখন কিন্তু আমরা এটা বুঝতেছি যে কোন প্যাটার্ন থেকে আমাদের প্রশ্নটা আসবে। আচ্ছা, 41, মাউনা লিয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? মাউনা লিয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? বলো, কমেন্ট উত্তর বলো সবাই। মাউনা লিয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? আবির বলতেছে ভাইয়া সি হবে, হাওয়াই দ্বীপ। হাওয়াই দ্বীপ, একটু আগে বলছে হাওয়াই দ্বীপের মাউনা লিয়া পড়ছি না আমরা। ভেরি গুড আবির, আবির একদম প্রথম অ্যাটেম্পটেই তুমি কারেক্ট অ্যান্সার দিছো। বাকিরা যারা আছো তারা কি একমত? হাওনা, এটা কি হাওয়াই দ্বীপ, মাউনা লিয়া কি হাওয়াই দ্বীপে অবস্থিত? বলো তো কি হবে, কি হবে উত্তর? হাওয়াই দ্বীপে, ইয়েস, হাওয়াই দ্বীপ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত সালে ইতালির ভিসু ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটে? এই সালগুলো থেকে প্রশ্ন আসে না, এটাও আমরা জাস্ট একটু একটু স্কিপ করে যাই দ্রুত। 1880, যদি পারতা তাহলে ভালো, না পারলে এটা স্কিপ করলে কোনো সমস্যা নাই। এই সালগুলো থেকে ওরা প্রশ্ন দেয় না, এই সালগুলো থেকে ওরা অত বেশি প্রশ্ন দেয় না। ঠিক আছে। আচ্ছা, পরেরটা, অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয়? অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা হয়? একটু আগে আমরা কিন্তু পড়ছি, মোট 3টা ভাগের কথা আমরা এখানে পড়ছি। অগ্নুৎপাতের মানে যেভাবে বের হয় এটার উপর ভিত্তি করে 3 ভাগে এটাকে ভাগ করা যেতে পারে। তাসিন মেক্সিকোর পার্কোটিন আগ্নেয়গিরি দেখতে গেল, এটি কোন ধরনের আগ্নেয়গিরি? পার্কোটিন আগ্নেয়গিরিটা হচ্ছে মেক্সিকোর পার্কোটিনটাকে না, শিল্ড না, শিল্ড না, এটা কি শিল্ড? বলো তো আমাকে, 44-এর উত্তরটা বলো। 44-এর এ নাকি বি নাকি সি, তিনটার মধ্যে একটা উত্তর হবে, বলো তো দেখি। 44-এর উত্তরটা একটু আমি পড়ি। আসফিয়া জান্নাত 42-এর উত্তর দিচ্ছ, এখন আমি 44-এ চলে আসছি আপু। 44-এর উত্তরটা বলো। 44-এর উত্তরটা কি হবে? ওকে, সো 44 উত্তর দেখাই দেই, এটা হচ্ছে সিন্ডার কোন, যেটা সব থেকে ছোট আগ্নেয়গিরি। সিন্ডার কোন এটার নাম, এটা কিন্তু আবার একই সাথে ছোট আগ্নেয়গিরি। ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন কিভাবে হয়ে থাকে? ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন কিভাবে হয়ে থাকে? ভূ আলোড়নের ফলে। ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে ভূ আলোড়নের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে ভূ আলোড়ন। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের জন্য দায়ী কোনটি? ধীর মানে হচ্ছে slow, অনেক ধীরে ধীরে হতে থাকে। ভূমিকম্প হচ্ছে ইনস্ট্যান্ট, সূর্যতাপ হইতে পারে, আগ্নেয়গিরিও ইনস্ট্যান্ট, সুনামিও ইনস্ট্যান্ট। সো কারেক্ট আনসার হচ্ছে সূর্যতাপে আমাদের যে আস্তে আস্তে স্লো পরিবর্তনটা হয়, আস্তে আস্তে এটা ভেসে যাওয়া বা চলে যাওয়া, পুড়ে যাওয়া, সেটা হচ্ছে সূর্যতাপ। ভূপৃষ্ঠের পরিবর্তনের জন্য দায়ী কোনটা? সূর্যতাপ। ঠিক আছে। ওকে, পরেরটায় যাব। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন সাধারণত কয়টি প্রক্রিয়া সম্পন্ন হয়? ধীর পরিবর্তনের ক্ষেত্রে 5টা প্রক্রিয়া আছে। সূর্যের আলো আছে, বৃষ্টি আছে, বায়ু প্রবাহ আছে, সেটা হচ্ছে 5টা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। সেই 5টা প্রক্রিয়া তোমাদের কিছু জানা থাকতে হবে। কোনটি আকস্মিক পরিবর্তন? বলো, এটা বলো তো দেখি, এটা পারো কিনা। আকস্মিক মানে হচ্ছে হঠাৎ করে পরিবর্তন, কোনটা হয়? 48 নম্বরের উত্তর বলো তো। ক্লাসটা কতক্ষণ হবে? 8 মিনিট, 7-8 মিনিট হবে। আর আমি দেখতে চাই 50টার মধ্যে কয়টা পারলা। কোনটি আকস্মিক পরিবর্তন? বলো, কি হবে উত্তর? কোনটি আকস্মিক পরিবর্তন? 48-এর উত্তরটা কি দিচ্ছে বাচ্চারা, একটু দেখি তো আমি।
48 উত্তর জেরি স্যার। জেরি ইসলাম বলতেছে 48-এ বি, সুনামি। সুনামি আকস্মিক, চিন্তা করতে হবে, একটু চিন্তা করে উত্তর দাও। 48 খাদিজা আক্তার বলছে 48-এর এ, বিচূর্ণী ভবন। ওকে, কনফিউজ হয়ে গেছে, একটা উত্তর ভুল বলছে তাই কষ্টে কনফিউজ হয়ে গেছে। সো খাদিজা আক্তার 48-এর বি, কারেক্ট আনসার হচ্ছে সুনামি। সুনামিটা হচ্ছে আকস্মিক, বুঝছো, সুনামি হবে। আচ্ছা, 39টা 2004 সালে 26 ডিসেম্বর সুনামি সংঘটিত হয়েছিল প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এটা ভারত মহাসাগর হয়েছিল, ঠিক আছে। 2004 সালে একটা আকস্মিক সুনামি হয়েছিল, এটা নামটা আমার খেয়াল নাই, এটা ভারত মহাসাগর হয়েছে। 50 নাম্বারটা লাস্টের এমসিকিউ, নিচের কোনটি চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ? চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ কোনটা? বলো, 50-এর উত্তর সবাই দিতে হবে, সবাই। লাস্ট এমসিকিউ এটা, সবাই এখানে উত্তরটা একটু আমাকে দাও এবং দিয়ে আমাকে বলো, আমি একটু দেখে নেই উত্তরটা তোমরা পারতেছো কিনা। 50-এর উত্তর দিচ্ছে সবাই, আমি দেখতে পাচ্ছি, ওয়াও, সবাই উত্তর দিচ্ছে, ভেরি গুড। 50-এর উত্তরটা সবাই দাও, সবাই 50-এর উত্তরটা দিলে আমি পরবর্তীতে ওটা শুরু করতে পারবো। 50-এর উত্তরটা দিয়ে দাও সবাই। দিচ্ছ উত্তর? 50-এর উত্তর দিয়েছে অক্সিজেন সায়ানাইড। ঘুমাতে যাবো, ঘুমাতে যাবো, আগে এটা শেষ করে যাও। ইয়েস, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো, জাপানের ফুজি আমার কথা আমরা একটু আগে পড়ছি। তো এইবার আমাকে একটু বলো তো, 50-এর মধ্যে কে কত পাইছো? আউট অফ 50 কে কত পাইছো? কত পাইছো বলো তো, দেখি তো, আউট অফ 50 কে কত হয়েছে? যারা যারা 40-এর উপর পাইছো তারা সবাই হাত হ্যান্ড রেজ করো বা লাইক দাও। ইয়েস, 50-এর ওইটা জাপানের ফুজিয়ামা হবে। যারা যারা 50-এর উপর পাইছো তারা আমাকে লাইক দাও, মানে 50-এর মধ্যে 40-এর উপর পাইছো তারা সবাই থামস আপ দাও, কমেন্টে থামস আপ করো। সাজেশন লাগবে, এবার আমি কিছু সাজেশন দিয়ে দিব, তার আগে আমার কিছু জিনিস একটু জানা লাগবে, তোমরা কত পাইলে একটু দেখি। ভাইয়া 50টা হয় নাই, আচ্ছা ঠিক আছে, 50টা নাই হইতে পারে, এটা কোনো সমস্যা নাই। 50-এর মধ্যে কয়টা হয়েছে এটা আমি জানতে চাচ্ছি, এটা একটু তোমাদের আমাকে একটু বলো, এটা একটু আমি বোঝার চেষ্টা করি যে আমার স্টুডেন্টরা, আমি যে এমসিকিউ নিয়ে আসছি এগুলো কি ইউনিক ছিল নাকি ওরা আগেই এগুলো পারতো, আমি একটু জানতে চাই। বলো উত্তর কি হবে? উত্তর কি হবে বলো। যারা যারা উত্তরটা পারবা তারা এটা আমাকে বলো, আমি তোমাদের উত্তরগুলো একটু দেখি, হ্যাঁ। মানে 50টার মধ্যে কয়টা হয়েছে আর কি? 50টার মধ্যে আদনানের হয়েছে 50টাই হয়েছে। আমি জানি না ও ও ঠিকঠাক বলছে কিনা, 50টা হলে কিন্তু অনেক ভালো। 50-এ কয়টা হইলো? 47টা হয়েছে মৈত্রী বইলি, ওকে ঠিক আছে। আচ্ছা, এবার একটা আমি কিছু সাজেশন দিব, ঠিক আছে। সাজেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট আমাকে একটু বোর্ড স্পেসিফিক বলো, তোমরা কে কোন বোর্ডের? তোমরা কে কোন বোর্ডের? দেখি তো আমি কোন বোর্ডের কে আছে। 50-এ 53টা হয়েছে, ফারদিন হাসান। ফারদিন, তুমি তো সেই। আচ্ছা, তোমাদের একটু বোর্ড স্পেসিফিক কিছু সাজেশন দিই, তোমরা আমাকে বলো তো কে কোন বোর্ড থেকে আসছো। সায়েন্সে আমি পুরা ক্লাস করলাম, নাদিয়া অর্নি। আচ্ছা, ঠিক আছে। শোনো, আমার কিছু প্ল্যান আছে তোমাদের, যারা সায়েন্সে আছে বা তোমাদের থার্ড চ্যাপ্টারের কিছু ম্যাথ আছে, হ্যাঁ, ওই যে পরিমাপ করতে হয়, তো তোমাদের এরকম ক্লাসগুলো তোমরা কি চাও বেশি বেশি? যদি চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্টে একটু জানাইতে পারো। আর আপাতত তোমাদের বোর্ড নেমটা একটু আমি জানতে চাই, তোমাদের কে কোন বোর্ড থেকে আসছো এটা একটু আমাকে বলো। তারপর আমি তোমাদের বোর্ড ভিত্তিক কিছু জিনিস একটু দাগাই দিচ্ছি, এটা একটু এখান থেকে দেখে নিবা, ঠিক আছে। তো আশা করি আমার বইটা দেখতে পাচ্ছো, আমি কিছু জিনিস একটু দেখি। ভাইয়া আমি কুমিল্লা বোর্ড থেকে, নাফসা বলতেছে আমি কুমিল্লা বোর্ড থেকে, মুস্তাকিম কোন বোর্ড? হাসিব বলতেছে আমি যশোর বোর্ড থেকে, ওকে ঠিক আছে। আবির বলতেছে আমি, অনেক হার্ড এমসিকিউ দিচ্ছেন লিমন ভাইয়া, সবগুলো কুমিল্লা বোর্ডের মনে হচ্ছে, তাই না? আদনান সামির 30টা হয়েছে, আদনান ভালো করে প্রিপারেশন নিতে হবে। দিনাজ, রাকিব বাবু, তোমরা একে একজনের বোর্ড এখন মিলাইতে পারো, কে কোন বোর্ড থেকে আছো তোমার বোর্ডের স্টুডেন্ট দেখতে পারবা। নাজমুন নাহার রিপা, যারা কুমিল্লা বোর্ডে আছো তারা একটু আমার এখান থেকে একটু ভালো করে ফোকাস করো। আচ্ছা,
আমি বলি, কিছু কিছু এলাক টপিক আছে যেগুলা কিছু বোর্ডে কমন আসবে। তাদেরকে আমি খুব ক্লিয়ারলি বলি, এটা প্যাটার্ন দেখে বলতেছি। এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এই ভূত্বক, এই শিয়াল গুরুমন্ডল, এগুলা এটা পুরাটা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। মানে এখান থেকে ঢাকা বোর্ড প্রশ্ন করে, ঢাকা, তারপর হচ্ছে তোমার এখানে ময়মনসিং বোর্ড, এরা এই এলাকা থেকে সহজ সহজ প্রশ্ন করে। কোথা থেকে? এই যে এটা এটা থেকে প্রশ্ন আসে, এই ব্যাসল্ট কাকে বলে এটা থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে এই যে এখানে 1216 তো আমাদেরই আসছিল একটু আগে, 2270 এটাই তো আমরা একটু আগে দাগাইলাম। এখান থেকে কিন্তু প্রশ্ন এখান থেকে এরকম আসবে। তারপর এই শিলার পার্ট, এই যে আগ্নেয় শিলা, বহির্জাগ্নেয় শিলা, এগুলো থেকে প্রশ্ন তেমন একটা আসে না। এগুলো খুব রেয়ারলি এমসিকিউ ওরা দেয়। বাট তোমরা এখান থেকে এই যে শুধুমাত্র এমসিকিউ এর যে শিলার যে নামগুলো আছে, কোথায় যেন দেখবা পাললিক শিলা, এই পাললিক শিলা থেকে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এই বোর্ড গুলোতে পাললিক শিলা থেকে ওরা প্রচুর পরিমাণে প্রশ্ন দেয়। কোথা থেকে প্রশ্ন দেয় আমি তোমাকে বলি, এখানে কিছু এক্সাম্পল আছে দেখো। এই এক্সাম্পল থেকে তোমাকে প্রশ্ন দিবে। এই যে বেলে পাথর, কয়লা, শৈল, চুনা পাথর, কাদা পাথর, এগুলো থেকে তোমাকে প্রশ্ন দিবে। কারণ এই অংশটা থেকে প্রশ্ন দেওয়ার কারণটা হচ্ছে, আমি একটু জুম ইন করি, এটা দেখতে পারবা না তোমরা। এই অংশ থেকে তোমাদের প্রশ্ন দেওয়ার কারণ হচ্ছে, এই অংশগুলা থেকে প্রশ্নটা ক নাম্বারও দেওয়া যায়, আবার এমসিকিউ দেওয়া যায়, সেই অংশ থেকে তোমরা প্রশ্ন পারবা। রূপান্তরিত শিলা টিলা এগুলা থেকে প্রশ্ন তোমার ইন জেনারেল আসলেও আসতেও পারে, নাও আসতে পারে। এবার একটু কঠিন টপিকে চলে যাই। কুমিল্লা বোর্ড কারা কারা আসো? কুমিল্লা বোর্ড, কুমিল্লা আর যশোর বোর্ড, এগুলা একদম খেয়ে ফেলতে হবে। কুমিল্লা, যশোর, রাজশাহী, এই তিনটা নাম, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, এই তিনটা নাম একদম খেয়ে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। কুমিল্লা বোর্ড আসো, সিলেট বোর্ড আসো, রাজশাহী বোর্ড আসো, এখান থেকে আসবে। যশোর বোর্ডও সেম। তারপর হচ্ছে যে শিল, স্ট্যাটো, এগুলো থেকে আসে না। সিল এরকম খুব রেয়ারলি একটা দুইটা আসে, এগুলো থেকে অত বেশি আসে না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে তোমার এই এই চারটা, বিচুনি ভবন, খনি ভবন, এটা কুমিল্লা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। দিনাজপুর, চিটাগাং, এটা হচ্ছে তোমরা ঢাকা বোর্ডের মতো তোমাদের এভারেজ প্রশ্ন আসে, খুব কঠিন প্রশ্ন ওরা দেয় না। ঠিক আছে, এটা পড়বা। তারপর এমসিকিউ, এই যে এই নদীর গতিপথ কাজটা সেখান থেকে আসে না, এখানে আসে হচ্ছে দোয়াব থেকে আসে, নদী সঙ্গম থেকে আসে, উপনদী, শাখা নদী থেকে আসে, নদী উপত্যকা, নদী গর্ভ থেকে প্রশ্ন আসে, এই চারটা থেকে আসবে। আর এই তিনটা গতি কুমিল্লা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, কুমিল্লা, যশোর, ময়মনসিং থেকে ইম্পর্টেন্ট, এটা 3 স্টার একদম। ঠিক আছে, এটা একদম 3 স্টার। সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। মধ্যগতি পড়বা, এখান থেকে যে ভি আকৃতির, এগুলো আমরা পড়ছি, এখান থেকে প্রশ্ন আসে, ভি আকৃতি কোন গতির ফলে হয়ে থাকে। গেল। এরপর জলপ্রপাত প্রপাত, এগুলো থেকে এত বেশি প্রশ্ন দেয় না। এরপরের প্রশ্ন আসা হচ্ছে বদ্বীপ থেকে। বদ্বীপ অঞ্চলটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, বদ্বীপ কাকে বলে, কেন হয়, এটা পড়বা। এখান থেকে তোমাদেরকে প্রশ্ন দিতে পারে, সব বোর্ডে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই যে চারটা, এটা 100%, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ল্যাকোলিথ পর্বত, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। পাবাই পাবা তুমি, যে বোর্ডই হও না কেন। সেখানকার এক্সাম্পল গুলো পড়বা, গঠন করার দরকার নাই, এক্সাম্পল এবং বৈশিষ্ট্য গুলো পড়বা। সেখান থেকে পড়লে তোমার মোটামুটি তোমার কমন আসার চান্স আছে। এই তো আমাদের চ্যাপ্টারটা শেষ। শেষ আমাদের চ্যাপ্টার। তো যারা যারা তোমরা আজকের ক্লাসটা করেছো, তারা একটু আমাকে আজকে এখন একটু বলো কমেন্টে ক্লাসটা কেমন লাগলো, এবং তোমরা এরকম ক্লাস আর চাও কিনা। যারা কমেন্ট, যারা লিমন ভাইয়ের কাছ থেকে সিমেন্স ভাই ক্লাস নিবে, আমি চিন্তা করেছিলাম আমি নিব না, সিমেন্স ভাই নিবে সবগুলো। তো যারা যারা চাও যে ক্লাসগুলো কন্টিনিউ হোক, তোমরা যদি এরকম ক্লাসগুলো চাও 10টা 15 টাইমে, যদি অন্য কোনো টাইমে হলে ভালো হয়, বা অন্য কোনো ভাবে পড়াইলে ভালো হয়, সেটা একটু আমাকে কমেন্টে এখন জানাও। লাস্টের 2 মিনিট তোমাদের নাম পড়বো, ক্লাসটা কেমন লাগছে এটা পড়বো, এবং তোমরা কি চাচ্ছ, এই ক্লাসগুলো আরো চাও কিনা এটা একটু আমাকে জানাও। এবং এটার মধ্যে দিয়ে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখি তো তোমাদের এক্সপেকটেশন কি। ঢাকা বোর্ডের মানুষগুলো কই? ওই যে ওকে ঢাকা বোর্ডের মানুষ খুঁজতেছে, ওকে একটু বলো, ঢাকা বোর্ড থেকে তোমরা যারা যারা আছো। ভাইয়া, টাইমটা কি চেঞ্জ করা যায়? টাইমটা 10টা 15 আছে, টাইমটা চাইলে আমি চেঞ্জ করা নিয়ে কথা বলতে পারি, কখন দিব বলো? সবগুলো টাইমই তো বুক, সায়েন্সের স্টুডেন্টরা ক্লাস করে আবার, সো টাইম চেঞ্জ করাটা একটু কঠিন। যারা এরকম ক্লাস চাও কমেন্টে ইয়েস লিখো। আমি তোমাদের কিছু ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, তো ছোট ছোট ভিডিও গুলো আমি দিব। এখন ভিডিও দিব নাকি ক্লাসটা নিব, তোমরা একটু আমাকে জানাও। ভাইয়া ভিডিও দিলে ভালো হয়, ওকে ঠিক আছে, তাহলে ভিডিও দিব, তাহলে লাইভ ক্লাস বাদ দিয়ে আমরা শুধু ভিডিও দিব। নাদিয়া উদ্দিন, সিভিক্স লাগবে ভাই, এই যে ঠিক আছে, সিভিক্স নিয়ে আমি অলরেডি চিন্তা করছি, সিমেন্স ভাইয়ের সাথে আমি কথা বলছি। আচ্ছা সামি, সিভিক্স লাগবে ভাই, এবার নেক্সট ক্লাস গুলো আপনিই নিয়েন। না আমি নিব না পুরাটা, তোমাদের সিমেন্স ভাইও থাকবে। সিলেট বোর্ডের সাজেশন দেন, সাজেশন কিন্তু অলরেডি আমি দাগাই দিছি। ও আচ্ছা, এই পোস্ট, এই যে স্লাইডটা,
আজকে যে 50টা এমসিকিউ, বেস্ট 50টা এমসিকিউ স্লাইড, ইম্পর্টেন্ট গাইস, যে বেস্ট 50টা এমসিকিউ স্লাইড, আমি একটু পরে একটা কমেন্ট পোস্ট করব, তোমরা একটা কাজ করবা, আচ্ছা কমেন্ট লাগবে না, এই যে লাইভটা, এই লাইভের কমেন্টে তোমার 5 জন ফ্রেন্ডকে মেনশন দিতে হবে। তাহলে আমি এই লাইভের ভিডিওর কমেন্টেই পিডিএফটা দিয়ে দিব। লাভ কি, তোমার ভিডিও টেনে টেনে দেখা লাগবে না, তুমি পিডিএফটা বারবার দেখতে পারো। তো আমি কালকে সকাল 10টায় আমি একটু চেক করব যে সবাই তোমরা 5 জন করে ফ্রেন্ডকে মেনশন দিতে পারছো কিনা, যারা যারা দিবা তাদের ইনবক্সে অথবা এই পোস্টের কমেন্টে আমি স্লাইডটা দিয়ে দিব। ঠিক আছে, আছি সবাই, আছি। ঠিক আছে ভাইয়া, স্লাইডের জন্য স্লাইড লাগলে অবশ্যই কমেন্টে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে হবে 5 জনকে, তাহলে কালকে তোমাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিব। ওকে গাইস, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে ক্লাস করছো এবং অনেকবারই তোমরা আমাকে কমেন্টে তোমাদের অবস্থান জানিয়েছো, তোমরা কেমন করে কতটা এনজয় করেছো ক্লাসটা সেটাও আমাকে জানিয়েছো, নতুন নতুন ওপিনিয়ন জানিয়েছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ দিয়ে ক্লাস করো, আর এই গ্রুপে খেয়াল রেখো, লিমন ভাই অনেক অনেক কন্টেন্ট দিবে, সেই কন্টেন্ট গুলো ভালো করে দেখতে হবে, পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, কারণ লিমন ভাই ইজ হিয়ার, জিওগ্রাফি হবে ক্লিয়ার। বাই বাই। আর স্লাইড লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে তোমাদেরকে একটু মেনশন দিয়ে দিতে হবে তোমার ফ্রেন্ডদেরকে। ঠিক আছে, বাই বাই, স্লাইড দিয়ে দিব।